বেসামাল প্রণয়াকাঙ্ক্ষা। কলমে ফারিসাতা মেহনাজ। পর্ব 11 থেকে 15। ঠাসঠস। একটা ভারী আওয়াজে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। অভ্রের শক্ত হাতের চর গিয়ে আঘাত করল আরশির নরম তুলতুলে গালে। সেই আঘাতের তীব্রতায় মুহূর্তেই আরশির ফর্সা গাল লালচে রং ধারণ করল। আর অভ্রের হাতের 5টা আঙুলের ইচ্ছাক দাগ কেটে বসে রইল সেখানে। আরশি শব্দ করতে পারল না। মুখের কোণে কেঁপে ওঠা নিঃশ্বাসটা যেন হঠাৎ আটকে গেল গলার কাছে। শুধু তার চোখ দুটো ভিজে উঠল, আর পরক্ষণেই নোনা জল গড়িয়ে পড়ল নিচের দিকে, চুপচাপ, কোনো আওয়াজ ছাড়া। তার বিশ্বাসই হচ্ছিল না, শেষমেশ অভ্র তার গায়ে হাত তুলল। তার কাছে যেন সবটা অবিশ্বাস্য মনে হলো। গালের জ্বালা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছিল, কিন্তু অন্তরের জ্বালাতনের কাছে ছিল সেটা নিতান্তই তুচ্ছ। এই অবধি অভ্র কোনোদিন আরশির গায়ে হাত তোলেনি। ভুল করলে ধমক দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কখনো তার গায়ে হাত তোলেনি। শুধু অভ্র কেন, শিকদার বাড়ির সবাই ওকে এতদিন যেন কাচের পুতুলের মতো আগলে রেখেছিল। সেই বাড়ির আদরের মেয়েটাকেই আজ প্রথমবার চড় খেতে হলো, তাও নিজের প্রিয় মানুষের কাছে। এর থেকে আর বড় দহন কি হতে পারে? আজিজ শিকদার পানি খাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলেন, কিন্তু সিঁড়ি পেরিয়ে রান্নাঘরে যাওয়ার আগের তীব্র বেগে চড়ের শব্দ তার মনোযোগ কেড়ে নিল। নিচ থেকে ভয়ার্ত গলায় তিনি চেঁচিয়ে উঠলেন, কি হচ্ছে রে ওপরে? আজিজ শিকদারের চেঁচামেচি শুনে সবাই যে যার ঘর থেকে বেরিয়ে এলো। এক মুহূর্তেই পুরো বাড়ির মানুষ অভ্রের রুমের সামনে জড়ো হয়ে গেল। তাসলিমা বেগম নিজের বাতের ব্যথা ভুলে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। আজিজ শিকদার বারবার অভ্রের রুমের দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগলেন, দরজা খোলো অভ্র, দরজা খোলো বলছি। তোমার জন্য আমার মামুনির গায়ে একটা আঘাতও যদি পড়ে, তাহলে তোমাকে তার দ্বিগুণ আঘাত দেওয়া থেকে এ বাড়ির কেউ আমাকে আটকাতে পারবে না, দরজা খোলো বলছি। কিন্তু অভ্র আজ যেন রুমের বাইরের সব আওয়াজ থেকে নিজেকে আলাদা করে ফেলেছে। আজিজ শিকদারে কোনো কথা তার কানে ঢুকছে না। তার কানে এখন কেবল নিজের রাগের গর্জন আর আরশির কান্নার শব্দই বাজছে। রাগে তার মাথার প্রত্যেকটা শিরা ফুলে ফেপে উঠেছে। দেখে মনে হচ্ছে আরেকটু হচ্ছে চামড়া ফুঁড়ে বেরিয়ে আসবে তারা। তুই আমাকে মিথ্যে বলিস? তোর এতটা অধপতন হলো? অভ্রের গলা ভারী, ক্রোধে ফেটে যাচ্ছে প্রতিটা শব্দ। আরশি মাথা নিচু করে কাঁদছে, কোনো প্রত্যুত্তর দিচ্ছে না। চোখের জল আর ঠোঁটের কাঁপুনি দিয়ে ওর উত্তর যেন নিজেরাই বলে দিচ্ছে সব। হঠাৎ অভ্র ঝড়ের মতো এগিয়ে এসে এক ঝটকায় আরশির চুলগুলো মুঠোয় পাকিয়ে টেনে ধরল। চুল টানার সাথে সাথে আরশির ছোট্ট শরীরটা তাল খেয়ে সামনে পড়ে গেল। ঠোঁট থেকে তীব্র একটা আর্তনাদ বেরিয়ে এলো, আয়া অভ্র ভাই। দরজার বাইরের সবাই থমকে গেল। তাসলিমা বেগমের ক্রন্দনরত কণ্ঠ ভেসে এলো, বাপ, মেয়েটারে আর মারিস না, ছেড়ে দে ওরে। কি করেছে ও? ছোট মেয়েটারে ব্যথা দিস না বাবা। আলতাফ শিকদার রাগান্বিত কণ্ঠে বললেন, এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো অভ্র। আমার মেয়েকে মারার অধিকার কিন্তু আমি তোমাকে দেইনি। ও ভুল কিছু করলে ওকে শাস্তি দেওয়ার জন্য আমরা আছি। আজিজ শিকদার বারবার অভ্রকে হুমকি ধামকি দিচ্ছেন, আর দরজা ধাক্কাচ্ছেন। ফাহিম আর আফিয়া তাসফিয়ার পিছনে লুকিয়ে সবটা দেখছে। তাদের চোখে মুখেও ভয়ের ছাপ স্পষ্ট। তারা এর আগে অভ্রকে অনেকবার রাগ করতে দেখেছে, কিন্তু এতটা রাগ করতে আগে কখনো দেখেনি। আরশির কথা ভেবে তাসফিয়ার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সে ভেবে পাচ্ছে না আরশি এমন কি করলো যে অভ্র এতটা রেগে গেল। অভ্র ভাই, চুল ছাড়ুন, আমার ব্যথা লাগছে। কাঁদতে কাঁদতে অভ্র দাঁতে দাঁত চেপে বলল, আমার যখন লাগে তখন। আমি আজকে দেখব তোর কলিজা কত বড়। এটা বলে আবারও আরশির চুলে টান দিল। আহ, বল, তোকে ফোনটা কে দিয়েছে? তোকে কলেজে কি পড়তে পাঠাই, নাকি নষ্টামি করতে? অভ্রের এই কথাটা শুনে আরশির পুরো পৃথিবী যেন উল্টে গেল। তার সারা শরীর স্তব্ধ হয়ে গেল। সে অভ্রের দিকে অশ্রু ভরা দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি আমাকে এই চিনলেন অভ্র ভাই? তোকে আমি চিনিনি। ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে বড় করলেও তোকে আমি চিনতে পারিনি। তোর মতো ছলনাময়ীকে চিনতে হলে আমাকে আবারও জন্ম নিতে হবে। আরশির ভীষণ কষ্ট হচ্ছে। অভ্রের কথার আঘাত এতটাই তীব্র যে তা অচিরেই তার বুক ফালা ফালা করে দিচ্ছে। সে অভ্রের এই রূপ চিনতে পারছে না। সে অভ্রের দিকে তাকিয়ে ভাবছে, এই মানুষটাকেই সে গত 2 বছর যাবৎ মন প্রাণ দিয়ে ভালোবেসেছে। যে মানুষটা আজ অবধি তাকে চিনতেও পারল না। আরশির ভাবনার মাঝেই অভ্র আবারও নিজের কথার বান তার দিকে ছুড়ল। কলেজে গিয়ে টাকাওয়ালা নাগর জুটিয়েছিস, একজনকে দিয়ে হয় না। টাকা লাগবে তোর, তোর আইফোন লাগবে। আমাকে বলতি, নিজের জীবন দিয়ে হলেও তোর ইচ্ছে পূরণ করতাম। সামান্য আইফোনের জন্য নিজেকে এভাবে অন্যের কাছে। ছিহ, বল, ফোনটা তোকে কে দিয়েছে? তোর নাগরের নাম কি? আমিও তো দেখি যে কার কাছে তুই।
অভ্র আর কিছু বলার আগেই আরশি তার গালে সপাটে চট বসিয়ে দিল। তেজদীপ্ত কণ্ঠে বলল, মুখ সামলে কথা বলুন। আমার চরিত্রের ওপর দাগ লাগানোর আপনি কে? আমি যদি নাগর জুটিয়েও থাকি তাহলে আপনার কি? আপনি আমার চাচাতো ভাইয়ের মতন থাকুন। আমার জীবনের ওপর দখলদারিত্ব করার কোনো অধিকার আপনার নেই। অভ্র আরশির কথা শুনে নিজের হাতের মুঠ আরো শক্ত করল। আরশি ব্যথায় আঁতকে উঠল। তোকে তোর নাগর শিখিয়েছে না এগুলো? মুখ সামলে। অভ্র কিছু না বলেই আরশিকে ছুঁড়ে মারল। আরশি নিজের টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। টেবিলের কোনায় লেগে তার কপালে কিছুটা অংশ কেটে গেল। তোর জন্মের পর থেকেই তোর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। তা পাল্টানোর চেষ্টাও করিস না। তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোকেও খুব ন করব, তোর নাগরকেও খুব ন করব, আর নিজেকেও শেষ করে দেব। আমাকে ধ্বংস করে তুই যদি অন্য কারো কথা নিজের চিন্তাতেও আনিস তাহলে তোর সমাপ্তি আমার হাতেই। এটা বলেই অভ্র রুমের দরজা খুলে বেরিয়ে গেল। রুমের দরজা খুলে দিতেই সবাই হুড়মুড়িয়ে রুমের ভিতর ঢুকে পড়ল। রুমের মধ্যে ঢুকে আরশিকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে সকলের বুক কেঁপে উঠল। তাসলিমা বেগম দৌড়ে গিয়ে আরশিকে বুকের ভেতর জাপটে ধরল। আজিজ শিকদার আরশির এই অবস্থা থেকে রাগে কাঁপতে লাগলেন। সে তাসলিমা বেগমকে উদ্দেশ্য করে বললেন, তোমার ছেলেকে সামলাও মেজো বউ। ওর সাহস হয় কি করে আমার মামুনির গায়ে হাত তোলার? তাসলিমা বেগম বললেন, ছেলেটার হঠাৎ করে কি যে হলো বুঝলাম না। ও তো কোনোদিন ওদের গায়ে হাত তোলে না। আজকে কি হলো? কি হয়েছিল আরশিমা? কি করেছিস তুই? অভ্র তোকে মারলো কেন? আরশি চুপ। আরশিকে চুপ থাকতে দেখে আলতাফ শিকদার বললেন, ভাবি মেয়েটাকে নিয়ে রুমে যাও। ওকে এখন কিছু জিজ্ঞেস করো না। কিছু জানার হলে তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো। এতদিন আমি সবসময় ওর কথায় কাজে সাই দিয়েছি, কিন্তু আজকে ও যেটা করলো। যাও ওকে নিয়ে রুমে যাও। ওর আঘাতে একটু মলম লাগিয়ে দেও। কি বাজে ভাবেই না আমার মেয়েটাকে মেরেছে। ওকে তাড়াতাড়ি রুমে নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দাও। আলতাফ শিকদারের কথা মতো তাসলিমা বেগম আর ফাহিমা বেগম মিলে আরশিকে ঘরে নিয়ে গেলেন। আজিজ শিকদার আর আলতাফ শিকদার অভ্রকে খোঁজার জন্য নিচে নামলেন। কিন্তু তারা যতক্ষণে অভ্রকে খোঁজার জন্য নিচে নামলেন ততক্ষণে অভ্র তার বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আনায়াদের বাড়ির ড্রয়িং রুমে অভ্র বসে আছে। তার সারা শরীর ঘামে ভিজে চুপ। চেহারার রং ফ্যাকাশে, চুলগুলো এলোমেলো ঘামে ভেজা। বাড়ি থেকে বের হয়ে অভ্র সোজা আনায়াদের বাড়িতে এসেছে। অভ্রের সামনে দাঁড়িয়ে আছে আরশ। আরশ আনার বড় ভাই আর অভ্রের ছোটবেলার বন্ধু। আনা আর আরশের বাবা নেই। আরশ একটা প্রাইভেট কোম্পানিতে উচ্চ পদে চাকরি করে। সেই তার মা আর বোনসহ সংসারের সমস্ত খরচ চালায়। কি হয়েছে অভ্র? এত রাতে বাড়িতে এলি যে? আমাকে ফোন দিতি, আমি চলে যেতাম। অভ্র আরশের কথায় কোনো উত্তর না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন করল, আন্টি কোথায়? মায়ের শরীর কিছুটা খারাপ, তাই অনেক আগেই শুয়ে পড়েছে। কেন? আনা, ও তো রুমে আছে। ওকে এক গ্লাস পানি আনতে বল। আমি আনি। না, ওকেই আনতে বল। আরশ অভ্রের কথা মতো আনায়াকে ডেকে এক গ্লাস পানি নিয়ে আসতে বলল। আনা নিজের রুমেই ছিল। সে বার কয়েক আরশিকে ফোন করেছে, কিন্তু কোনো রেসপন্স পায়নি। এই নিয়ে তার ভয়ের শেষ নেই। হঠাৎ আরশ পানি নিয়ে যেতে বলায় আনা নয় ছয় না ভাবে এক গ্লাস পানি নিয়ে ভাইয়ের কাছে ছুটল। আনা নিজের রুমে ছিল বিধায় অভ্র যে তাদের বাড়িতে এসেছে সেটা সে খুনা করেও টের পায়নি। পানির গ্লাস নিয়ে ড্রয়িং রুমে এসে সে আরশের কাছে পানির গ্লাস নিয়ে বলল, এই নাও ভাইয়া। আরশ অভ্রের দিকে ইশারা দিয়ে বলল, আমাকে না, ওকে দে। ওকে কাকে? এটা বলে সোফার দিকে তাকাতেই আনার হাত থেকে পানির গ্লাস পরে ভেঙে গেল। সে এক টোক দিলে মুখ দিয়ে ধীরে উচ্চারণ করল, অভ্র ভাইয়া, তুই ঠিক আছিস বোনু? কি যে করিস না, দাঁড়া আমি গিয়ে এগুলো উঠানোর ব্যবস্থা করি। হাত দিস না, আমি আসছি দাঁড়া। এটা বলেই আরশ রান্নাঘরে চলে গেল। আনা আরশের পিছু যেতে নিতেই অভ্র তাকে থামিয়ে দিল। আনা এদিকে আয়। অভ্র শান্ত ঠান্ডা কণ্ঠে বলল। আনায় বাধ্য মেয়ের মতো চুপচাপ অভ্রের সামনে এসে দাঁড়ালো। অভ্র আনায়াকে আরশির কাছে পাওয়া আইফোনটা দেখিয়ে জিজ্ঞেস করল, এটা আরশি কোথায় পেল আনা? কোন ছেলে ওকে এটা দিয়েছে? ও কার সাথে কথা বলে? কোন ছেলের সাথে প্রেম করে ও? আনা চুপ। ভয়ে তার বারবার গলা শুকিয়ে আসছে। চুপ করে থাকিস না আনা, আমাকে সবটা বল। অভ্র কথাটা কিছুটা ধমকের সুরেই বলল। অভ্রের ধমক শুনে আনা কিছুটা কেঁপে উঠল। ততক্ষণে আরশ ওর রান্নাঘর থেকে এসে পড়েছে। কি হয়েছে অভ্র? তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? কি করেছে ও? আর এটা কার? আইফোনের দিকে দেখিয়ে অভ্র নিজের রাগকে সামলানোর জন্য ব্যর্থ প্রচেষ্টা চালালো। ইতোমধ্যে সে তার রাগের কারণে অনেক কিছু করে ফেলেছে।
রাগের মাথায় আরশির গায়ে হাত তুলেছে সে। তাকে আঘাত করেছে নিজের কথার তীক্ষ্ণ বাণ দিয়ে। তার উচিত ছিল ঠান্ডা মাথায় সবটা আরশির কাছে সবটা জানতে চাওয়া। কিন্তু সে আরশির মুখে মিথ্যে কথা শুনে নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি। নিজের বিবেক বুদ্ধি সবটা হারিয়ে ফেলেছিল। এর জন্য তাকে যে কঠিন কিছুর সম্মুখীন হতে হবে সেটা সে জানে। কিন্তু আপাতত সে ওগুলো নিয়ে ভাবছে না। আপাতত সে ভাবছে আইফোনটা নিয়ে। কার কাছ থেকে আরশি ফোনটা পেল সেটা নিয়ে। তাই তো এত রাতে সোজা আনার কাছে এসেছে সবটা জানার জন্য। অভ্রকে কিছুটা বেখেয়ালি দেখে আরশ বলল, কি হয়েছে অভ্র? তোকে এতটা চিন্তিত, এতটা বিধ্বস্ত লাগছে কেন? বাড়িতে কিছু হয়েছে? সব পরে বলবো তোকে। আগে আনায়াকে বলতে বল আরশির কাছে আইফোন এলো কি করে। আরশ কিছুটা অবাক হয়ে বলল, আইফোন? আরশির কাছে আইফোন আসবে কোথা থেকে? সেটাই তো। আনায়াকে বল সবটা বলতে। আমি 100% শিওর আনায়া সবটা জানে। আরশ আনায়ার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তুই সবটা জানিস? আনায়া এখনো নিশ্চুপ। সে কি বলবে ভেবে পাচ্ছে না। আনায়াকে চুপ করে থাকতে দেখে আরশ তাকে ধমক দিয়ে বলল, কি হলো? তুই কথা বলছিস না কেন? তোকে তো কিছু জিজ্ঞেস করা হয়েছে। হ্যাঁ আমি জানি। তো বল, আরশিকে ফোন কে দিয়েছে? আরশ, প্লিজ আনায়া, তুই যা জানিস সব বল। আনায়া কাঁপা কাঁপা গলায় সবটা খুলে বলল। সবটা জানার পরে অভ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সাথে তার চোখে মুখে ভয়ের ছাপও স্পষ্ট হলো। সে চুপচাপ আর কোনো কথা না বাড়িয়ে আনায়াদের বাড়ি থেকে বেরিয়ে এলো। আরশ অভ্রকে এভাবে চলে যেতে দেখে আনায়াকে বলল, তুই দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়। আমি অভ্রকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। ওর অবস্থা দেখে তেমন ভালো মনে হলো না। এটা বলেই আরশ অভ্রের পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে পড়ল। অনেক দিন পর আজ আদর ছাদে দাঁড়িয়ে রাতের আকাশের তারা দেখছে। দিন বললে ভুল হবে, অনেক বছর পরে দেখছে। ছোটবেলায় সে তার দাদার সাথে রাতের আকাশের তারা দেখত। দেশ ছেড়ে যাওয়ার পরে আর কখনোই তার এভাবে রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা ভরা আকাশ দেখার সৌভাগ্য হয়নি। আদ্র ছাদে দাঁড়িয়েই ছিল, তখন রেহনুমা চৌধুরী পিছন থেকে এসে তার কাঁধে হাত রাখলেন। আদ্র পেছনে ফিরে রেহনুমা চৌধুরীকে দেখে বলল, নানু তুমি এখনো জেগে কেন? আমার নানা ভাইটা জেগে আছে যে, তার কারণেই তো ঘুমোতে পারলাম না। ঘুম আসছে না নানু ভাই? আদ্র উদাসীন কণ্ঠে বলল, আমার সাথে চলো, নানু ঘুম পাড়িয়ে দিচ্ছি। আদ্র নিজের অনিচ্ছা সত্ত্বেও রেহনুমা চৌধুরীর সাথে গেল। কারণ সে জানে, সে যতক্ষণে না এখান থেকে যাবে, রেহনুমা চৌধুরী ও ততক্ষণে এখান থেকে এক চুলও নড়বেন না। রুমে এসে আদ্র রেহনুমা চৌধুরীকে বিছানায় বসিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রেহনুমা চৌধুরী আদ্রের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। নানু, ঘুম নানা ভাই। মায়ের কাছে শুনেছি, তুমি ছোটবেলায় নাকি তাদেরকে গান শুনিয়ে ঘুম পাড়াতে। আমাকে শোনাবে? শোনাবো না কেন? 100 বার শোনাবো। আমার নানা ভাই আমার কাছে গান শুনতে চেয়েছে, আমি কি না শুনিয়ে পারি? এটা বলেই রেহনুমা চৌধুরী গান গাইতে শুরু করলেন। আদ্র ও চোখ বন্ধ করে শুনতে লাগলো। কিছুক্ষণ বাদে গান আপনা আপনি বন্ধ হয়ে গেল। আদ্র চোখ খুলে দেখল রেহনুমা চৌধুরী ঘুমে রুলছেন। আদ্র মুচকি হেসে রেহনুমা চৌধুরী কোল থেকে মাথা তুলে তাকে বিছানায় ঠিকভাবে শুইয়ে দিল। রেহনুমা চৌধুরীকে ঠিকঠাক ভাবে শুইয়ে দেওয়ার পরে আদ্র কি মনে করে যেন তার রুম থেকে বের হয়ে সাদের রুমের দিকে গেল। সাদ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আদ্র খুব সহজেই তার কাছে থাকা মাস্টার কি দিয়ে সাদের রুমের দরজা খুলে ড্রয়ার থেকে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ল। চলবে, রেসপন্স করিও একটু। তোমাদের রেসপন্স না দেখলে লিখতে ইচ্ছে হয় না। মোটামুটি ভালো রেসপন্স আসলেই পরবর্তী পর্ব দিয়ে দেব। আপনারা কি ভেবেছিলেন অভ্র এতটা রিয়েক্ট করবে? ভাবেননি তো। এটাই আনএক্সপেক্টেড কিছু ছিল। আর দ্বিতীয় কে বলতে পারবেন, অভ্রের চোখে মুখে ভয়ের ছাপ দেখা দিল কেন? আরশ, ও এসে গেছে। ও এসে গেছে। আমার ফুলকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য ও এসে গেছে। ও বলেছিল আসবে। আমার ওপর প্রতিশোধ নিতে আসবে। আমার সবকিছু কেড়ে নিবে। বিশ্বাস কর আরশ, আমি ওই দিন ইচ্ছেকৃত ওটা করিনি। আমি বুঝিনি ব্যাপারটা এমন হয়ে যাবে। আমি তো শুধু কিছুটা থেমে। বিশ্বাস কর আরশ, আমি ওই দিন যা বলেছিলাম, সবটা নিজেকে বাঁচানোর জন্য বলেছিলাম। আমি তখন অনেক ভয় পেয়ে গেছিলাম। অত রক্ত। আবার কিছুটা থেমে। বিশ্বাস কর আরশ, আমি ওই দিন যা করেছি, কিছু ইচ্ছে করে করিনি। আমার মাথা কাজ করছিল না। সবকিছু খালি খালি লাগছিল। তাই ভুল করে সবার কাছে ওর কথা বলেছিলাম। আরশ, আরশও আমার ফুলকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য এসেছে। আমি আমার ফুলকে ছাড়া মরে যাব রে আরশ, চিৎকার দিয়ে অভ্র জনমানবহীন রাস্তায় বসে উন্মাদের আশকে কথাগুলো বলতে লাগলো।
আরশ জানত অভ্র ওপর থেকে নিজেকে যতটাই শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, ভিতর থেকে সে ভীষণভাবে ভাঙাচোরা। দুঃখের সময়ে নিজেকে সামলানোর মতো শক্তিটুকুও তার কাছে নেই। তাই তো তখন অভ্র পিছু পিছু সেও বাড়ি থেকে বেরিয়ে এলো। যে বন্ধু দুঃখের সময়ে বন্ধুর পাশে থেকে সান্ত্বনা দিতে পারে না, সে কখনো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। আরশের কাছে অভ্র হচ্ছে খোলা বইয়ের মতো, যার প্রতিটা পাতা এতদিনে তার 1000 বার পড়ে ফেলা শেষ। আরশ অভ্রকে নিজের বুকের সাথে চাপটে ধরে বলল, তুই শান্ত হ ভাই। কিছু হবে না। আশিকে তোর থেকে কেউ কেড়ে নিবে না। ও তোর ছিল, তোরই থাকবে। তুই এত প্যানিক করিস না। তোকে এখন স্ট্রং থাকতে হবে। ঠান্ডা হ। অভ্র আশকে ধাক্কা দিয়ে বলল, কিভাবে শান্ত হব? ও এসে গেছে আরশ। আবরার এসে গেছে। তুই ওকে চিনিস না। আমি চিনি, নিজেকে দেখিয়ে। ও আমার আর আশির মধ্যে ইতিমধ্যে ঝামেলা শুরু করে দিয়েছে। ও ওর প্রতিশোধের খেলা শুরু করে দিয়েছে। আজকে ওর প্ররোচনায় পড়ে আমি আমার ফুলের গায়ে হাত তুলেছি। আঘাত করেছি ওকে। ওর চরিত্রে আঙুল তুলেছি। অবিশ্বাসের নজরে দেখেছি ওকে। কান্না ভেজা কণ্ঠে চিৎকার দিয়ে এগুলো বলতে বলতেই অভ্র তার দুহাত দিয়ে কনক্রিটের রাস্তায় জোরে জোরে আঘাত করতে লাগল। আরশ চেষ্টা করেও তাকে আটকাতে পারল না। মুহূর্তের মধ্যেই রাস্তার এক খণ্ড অংশ এক প্রেমিক পুরুষের লাল রাঙার রক্তে ভেজে গেল। আরশ অভ্রের এমন পাগলামি সহ্য করতে না পেরে গায়ের জোরে তাকে চড় দিল। কি করছিস তুই অভ্র? এভাবে পাগলামি করলে কি সবটা ঠিক হয়ে যাবে, নাকি আবরার থেমে যাবে? কোনটা বল? তুই এভাবে পাগলামি করলে তোর কি ক্ষতি হবে? অভ্র কাঁদতে কাঁদতে বলল, কি করব আমি? আমার মাথা কাজ করছে না আরশ। আমি জানি আরশি আমার ওপর প্রচণ্ড রেগে আছে। আমার কাছ থেকে আজকে ও যে অপরিচিত ব্যবহারটা পেয়েছে, ও সেটা মানতে পারেনি। আমি জানি। কিন্তু কি করব বল? ও আমাকে মিথ্যে কথা বলবে, আমার কাছ থেকে কোনো কথা লুকাবে, এটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি তখন নিজের রাগকে সামলাতে পারিনি। নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ওকে যা ইচ্ছা তাই বলে ফেলেছি। আমি ওর নজরে ছোট হয়ে গেছি রে আরশ। ওর মনে ধীরে ধীরে আমার জন্য তৈরি হওয়া জায়গাটা আমি আজকে নিজের হাতে নষ্ট করে দিয়েছি। কাঁদিস না। নিজেকে সামলা। আরশি, কাছে ক্ষমা চা। ওর রাগ ভাঙা। দরকার হলে ওকে নিজের মনের কথা জানিয়ে দে। পুরোপুরি নিজের করে ফেল ওকে। বিয়ে করে নে। একবার বিয়ে করে নিলে ওকে তোর থেকে আর কেউ আলাদা করতে পারবে না। এটাই একমাত্র উপায় আরশিকে নিজের করে রাখার। কিন্তু ওর চাহিদাগুলো পূরণ করার মতো এখনো আমার সামর্থ্য হয়নি। আমি কিভাবে ওর কাছে নিজের মনের কথা জানাবো? কিভাবে চাচার কাছে ওর হাত চাইব? কোন বাবাই বা নিজের মেয়েকে কোনো ভবিষ্যৎহীন ছেলের হাতে তুলে দেবে? কথায় আছে, মিয়া বিবি রাজি, তো কে কারেগা কাজী। তুই নির্ভয়ে আশিকে তোর মনের কথা জানিয়ে দে। আমি ওকে ছোটবেলা থেকে দেখছি। তুই ওর চাহিদাগুলো পূরণ করতে পারবি না বলে তোকে ভালোবাসা থেকে পিছিয়ে যাবে, তেমন মেয়ে কিন্তু ও না। ওকে তোর মনে কথা জানানোর পরে না হো তুই তোদের ফ্যামিলি বিজনেসে জয়েন কর, আর তার সাথে সাথে চাকরিরও চেষ্টা কর। আরশের কথা শুনে অভ্র মলিন সুরে বলল, কিন্তু আমার স্বপ্ন, আমার গান, তার কি হবে? আরশ অভ্রের কাঁধে হাত রেখে বলল, কিছু জিনিস পেতে হলে কিছু জিনিস হারাতে হয়। তুই যদি তোর স্বপ্নকে প্রাধান্য দিয়ে এখন নিজের মনের কথা বলা থেকে পিছিয়ে যাস, তাহলে এমন ও হতে পারে আরশি তোর নসিব থেকেই চলে গেল। নসিবে থাকা জিনিসের ঠিক মতো কদর করতে না পারলে সৃষ্টিকর্তা সেটা নসিব থেকে উঠিয়ে নেয়। না না, আরশি আমার, শুধুই আমার। আমার একান্তই ব্যক্তিগত ফুল ও। আমার কাছে সবার আগে আমার ফুল। আমার ওকে চাই। তার জন্য আমাকে যদি আমার হাজারো স্বপ্ন গলা টিপে হত্যা করতে হয়, তাহলে সেটাও আমি হাসি মুখে করব। এটাই তো চাই। জানিস অভ্র, আমারও অনেক স্বপ্ন ছিল। কিন্তু বাবা মারা যাওয়ার পরে কি থেকে যে কি হয়ে গেল, বুঝতেই পারলাম না। হঠাৎ যেন কিভাবে বড় হয়ে গেলাম। মা, বোন, সংসার সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিলাম। পুরুষ মানুষের জীবন হয়তো এমনই। দায়িত্বের ভার তাদেরকে অল্প সময়ই বড় করে দেয়। দায়িত্বের জাতাকলে পিষে তাদের ছোট ছোট স্বপ্নগুলো হারিয়ে যায়। আরশি আমার দায়িত্ব না, ও আমার ভালোবাসা। আমার 14 বছরের ভালোবাসা। ওকে আমি আমার এই দুহাতে নিজের করে বড় করেছি। আমি এত সহজে কাউকে আমার কাছ থেকে ওকে কেড়ে নিতে দেব না। আরশ নিজের তর্জনী দিয়ে চোখের পানি মুছে বলল, তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওর রাগ ভাঙা বুঝলি। আর তাড়াতাড়ি আমাকে ভাবি দেখার সুযোগ করে দে। তোরা দুজনে যদি এক থাকিস, তাহলে পুরো দুনিয়া এক হয়ে গেলেও তোদেরকে আলাদা করতে পারবে না। আরশ নিজের চোখের পানি মুছে বলল, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। ওর কাছে ক্ষমা চাইতে হবে। এটা বলেই অভ্র রাস্তা থেকে উঠল, দ্রুত বাইকে বসল। আমি যাব তোর সাথে। না থাক, তুই ও বাড়ি যা। বাড়িতে আন্টি আনা একলা আছে।
আমি না তোর ভাবির রাগ ভাঙাতে চাই। এগুলো বলেই অভ্র পুরো দমে বাইক ছুটিয়ে চলল শিকদার বাড়ির দিকে। পিছনের পরে রইল আরশ, যার মুখে লেপ্টে ছিল এক প্রশান্তির হাসি। বন্ধুত্বের খাতিরে নিজের ভালোবাসার পূর্ণতা না দিতে পারুক, নিজের প্রাণপ্রিয় বন্ধুর ভালোবাসার পূর্ণতা প্রাপ্তিতে পুরোপুরি সাহায্য তো করতেই পারে সে। একজোড়া তীক্ষ্ণ দৃষ্টিখরের আবছা আলো ভেদ করে তাকিয়ে আছে এক অষ্টাদশী পানে। 14 বছর। দীর্ঘ 14 বছরের তৃষ্ণার্ত দৃষ্টি মেলে 31 শের কোঠায় পা দেওয়া প্রেমিক পুরুষ তার অষ্টাদশী কে অবলোকন করে যাচ্ছে। তার চোখে মুখে স্পষ্ট এক তৃপ্তিময় আবেশ, যেন কত দিনের পুরনো বাসনা আজ পূর্ণতা পাচ্ছে। আদ্র ধীরে ধীরে এগিয়ে যায় ঘুমন্ত আরশির দিকে। বিছানার পাশের মেঝেতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরশির ঘুমন্ত মুখ পানে। আরশি গভীর ঘুমে বিভোর, মাথার ওপরে ফ্যান ঘুরছে। ফ্যানের বাতাসে আরশির এলোমেলো চুলগুলো চোখে মুখের ওপরে লেপ্টে আছে। আদ্র আরশিকে উঠে গিয়েও ছয় না। তার অনেক দিনের ইচ্ছে ছিল আরশিকে এভাবে এতটা কাছ থেকে দেখা, তাকে নতুনভাবে আবিষ্কার করা। সে আরশিকে পাওয়ার জন্য এতগুলো বছর তার থেকে দূরে থেকেছে। সকালে কলেজে আরশিকে এক নজর দেখার পরে আদ্রের যেন সময় থমকে গিয়েছিল। তার বুকের মধ্যে টিপ টিপ আওয়াজ শুরু হয়ে গিয়েছিল। সে অনেক কষ্টে তখন নিজের অনুভূতিগুলো সামলেছে। আরশিকে বকা দেওয়া, তাকে নিয়ে মজা করা সবটাই ছিল তাকে দেখা আর তার সাথে কথা বলার ছুতো মাত্র। রুমে ফ্যান থাকা সত্ত্বেও আরশির নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমা শুরু করেছে। আদ্র আলতো হাতে আরশির নাকের ডগায় শিশিরের মতো জমে থাকা ঘামের বিন্দুগুলো মুছে দিয়ে মুচকি হেসে বলল, এই যে মিস 5 ফিট 2 ইঞ্চ, আপনার দেখি নাকের ডগা ঘামাচ্ছে। নানু ভাই বলতো, যে মেয়েদের নাকের ডগা ঘামায় তারা নাকি স্বামীর ভালোবাসা বেশি পায়। আজকে বুঝলাম নানু ভাই ঠিকই বলতো। এটা বলেই আদ্র হাত দিয়ে আরশির কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিল। কপালের চুলগুলো সরিয়ে দিতেই আরশির কপালের ক্ষত চিহ্ন আদ্রের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। মুহূর্তের মধ্যে আদ্রের মুখভঙ্গি শক্ত হয়ে গেল। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। পকেট থেকে ফোন বের করে কারোর নম্বরে ডায়াল করল। ফোন রিসিভ হতেই আদ্র অপর পাশের লোকটাকে চাপাসরে জিজ্ঞেস করল, আরশির কপালে ক্ষত চিহ্ন কিসের? ওকে বাড়ির কে আঘাত করেছে? অপর পাশের লোকটা কিছু একটা বলতেই আদ্র দাঁতের দাঁত চেপে বলল, আমার আরশির গায়ে আর একটা আঁচড়, জাস্ট আর একটা আঁচড় লাগলেও কিন্তু আমি ওকে এখান থেকে নিয়ে যাব। ট্রাস্ট মি, সকলের সামনে থেকে নিয়ে যাব। কেউ আটকাতে পারবে না আমাকে। শিকদার বাড়ির কারো কলিজা এত বড় হয়নি যে এই আদ্রকে আটকাবে। তখন কিন্তু আর কোনোদিন ওকে চোখের দেখাও দেখতে পারবেন না। লুকিয়ে ফেলবো ওকে সকলের কাছ থেকে। এটা আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, মনে রাখবেন। আর হ্যাঁ, আপনাদের বাড়ির ছেলেকে হাত পা সামলে রাখতে বলবেন। কখন কি হয়ে যায় বলা তো যায় না। এটা বলেই আদ্র ফোনের অপর প্রান্তে থাকা লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আদ্র ফোনে কথা বলা শেষ করে আবারও আরশির কাছে ফিরে এলো। আরশির কপালের কাটা জায়গায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোকে কষ্ট দেওয়ার ফল ওকেও পেতে হবে। অতীত আমি ভুলিনি। একে একে সবকিছু সুদে আসলে ফেরত নেব ওর কাছ থেকে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা বলেই আদ্র বাঁকা হাসল। আদ্রের কথার শব্দ পেয়ে আরশি কিছুটা নড়েচড়ে উঠল। ব্যথার ওষুধ খাওয়ার কারণে ঘুমে তার চোখ লেগে আছে। চেয়েও চোখ পুরোপুরি খুলতে পারছে না। কিন্তু যেটুকু চোখ মেলতে পেরেছে তাতেই সে দেখল একটা কালো ছায়া ধীরে ধীরে তার রুমের অন্ধকারের সাথে মিলিয়ে যাচ্ছে। চৌধুরী বাড়ির সকলে ঘুমে কাতর। আদ্র ধীরে ধীরে বাড়ির সদর দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকল। ভোরের আলো তখন কিছুটা মাত্র ফোটা শুরু করেছে। আদ্র যেই না সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে নিচ্ছিল, ঠিক তখনই সাদ তাকে চমকে দিয়ে পিছন থেকে ডাক দিল, ভাই। হঠাৎ সাদের ডাক শুনে আদ্র কিছুটা ভরকে গেল। সে পিছন ফিরে তাকাতেই সাদ তার দিকে প্রশ্ন ছুড়ল, ভাই তুমি কোথায় গিয়েছিলে? আদ্র আমতা আমতা করে বলল, ওই গিয়েছিলাম আর কি। সেটাই তো, কোথায় গিয়েছিলে? এখনো তো সকাল হয়নি। তুমি কি সারা রাত বাড়ির বাইরে ছিলে নাকি? আমি কেন সারা রাত বাড়ির বাইরে থাকবো? আমাকে কি তেমন ছেলে পেয়েছিস যে সারা রাত বাইরে থেকে ভোরে বাড়ি ফিরবো? আমি তো জগিং করতে গিয়েছিলাম। শরীরটা তো ফিট রাখতে হবে, না হলে তোর ভাবিকে আটকে রাখবো কিভাবে? সাদ আদ্রের কথা শুনে সন্দিহান চোখে তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল। আদ্র সাদকে নিজের দিকে হেভাবে তাকাতে দেখে বলল, এভাবে কি দেখছিস? তোর মতিগতি তো ঠিক লাগছে না। না দেখছি আর কি। কি দেখছিস? দেখছি মানুষ কতটা বোকা হলে হাতে বাইকের চাবি নিয়ে বলে জগিং এ গিয়েছিল। আজকাল যে বাইক নিয়ে মানুষ জগিং করতে চায় তা তোমাকে না দেখলে বুঝতামই না। আদ্র চোখ ছোট ছোট করে সাদের দিকে তাকিয়ে বলল, তুই কি ইনডিরেক্টলি আমাকে বোকা বললি? ভুলে যাস না আমি তোর বড় ভাই। আরে ভাই, ভুলে যাইনি। কিন্তু সত্যি করে বলো তো,
এত রাতে কোথায় গিয়েছিলে ভাই? এই তো সামনেই। আদ্রের কথা শুনে সাদ হেয়ালির সুরে বলল, ভাবির কাছে গিয়েছিলে তাই না? আদ্র সাদের কথা শুনে আমতা আমতা করে বলল, মা, মানে আমি কেন এত রাতে তোর ভাবির কাছে যেতে যাব? তুই কি তোর ভাইকে এতটা লুজ ক্যারেক্টারের ভেবেছিস? তোর ভাই এমন ছ্যাঁচড়া কাজ করে না। সাদের হাতে বাইকের চাবি দিয়ে, এই নে তোর বাইকের চাবি। কথা ঘুরিয়ে লাভ নেই ভাই। আমাকে ওসব ছেলে ভোলানোর গল্প শুনিয়ে লাভ নেই। ধুরোর, ধরে ফেলেছিস। মানে তুমি সত্যি এত রাতে ভাবির বাড়িয়ে গিয়েছিলে? আদ্র গর্বে বুক ফুলিয়ে বলল, হ্যাঁ। এত রাতে চোরের মতো লুকিয়ে নিজের হবু শ্বশুর বাড়িতে যেতে লজ্জা লাগলো না ভাই? যেদিন থেকে তোর ভাবির প্রেমে পড়েছি, ওই দিন থেকে লজ্জা শরম সব পানির সাথে গুলে খেয়ে ফেলেছি। প্রেমে এসব শরম টরম চলে না। তুই বাচ্চা মানুষ, তুই এসব বুঝবি না। সাদ বিড়বিড়িয়ে বলল, আমি তো বাচ্চাই। বিয়ে দিয়ে দেখো, আজকে বিয়ে দিলে কালকে তোমাকে চাচা বানিয়ে দেব। কিছু বললি না? আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে ঘুমা এখন। আমিও একটু রেস্ট নেই। আবার কলেজে যেতে হবে। যাও যাও, আমিও চাই। সকালে আবার বোনকে আনতে যেতে হবে। কেন? ও কি একা আসতে পারবে না? তুই কবে থেকে ওকে নিয়ে এত ভাবা শুরু করলি? আসলে ভাই, ওর বান্ধবীটা অনেক সুন্দর। আদ্র সাদের কথা শুনে সাদের কাঁধ চাপড়ে বলল, কন্ট্রোল ইউ উত্তেজনা। এভাবে সব মেয়েদের কথা না ভেবে একজনকে নিয়ে ভাব। একজনকে ভালোবেসে দেখ। দেখবি জীবনের মানেটাই পাল্টে যাবে। তখন সেই একজনকে ছাড়া আর কাউকে ভাল লাগবে না। তা যতই সুন্দরী হোক না কেন। কি করব বলো ভাই? আজকালকার অধিকাংশ মেয়েরাই শুধু ছেলেদের টাকা খসানোর জন্য প্রেম করে। ভালোবাসা, বিয়ে এসব তাদের কাছে ম্যাটার করে না। মন দিয়ে খুঁজলে ঈশ্বরকেও পাওয়া যায়, এটা মনে রাখিস। এসব হাজারো মেয়ের চক্কর বাদ দিয়ে মন দিয়ে খোঁজ। মনের মতো মেয়ে ঠিকই পেয়ে যাবি। ঠিক আছে, কালকে থেকে তোমার টেকনিকই ফলো করব। এবার ঘুমোতে গেলাম। আচ্ছা যা। সাদ নিজের রুমে যাওয়ার পরপরই আদ্র ও নিজের রুমে চলে গেল। আজকে সকাল হতে না হতেই আশির ঘুম ভেঙে গেল। যদিও ঘুম ভাঙার প্রধান কারণ ছিল আজিজ শিকদারের চিৎকার, চেঁচামেচির আওয়াজ। না হলে এত তাড়াতাড়ি ঘুম থেকে জাগা কোনো কালেই তার স্বভাবে ছিল না। নিচ থেকে আসা তীব্র চিৎকারের আওয়াজে আশির ঘুম ভাঙলেও এখনো তার চোখ মুখ থেকে ঘুমের আবেশ পুরোপুরিভাবে কাটেনি। গতরাতে তাসলিমা বেগম আর ফাহিমা বেগম তাকে রুমে নিয়ে এসে মাথার কাটা জায়গায় মলম লাগিয়ে দিয়েছিলেন। ব্যথা কমানোর জন্য ওষুধ খাওয়ানোর পরপরই তার চোখে ঘুম নেমে আসে তার। সে এতটাই গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল যে সারারাতে একবারও তার ঘুম ভাঙেনি। সকালবেলা আজিজ শিকদারের চিৎকার কানে যেতেই তার ঘুম ভেঙে গেছে। চোখ ডলতে ডলতে আরশি বিছানা থেকে নেমে সিঁড়ি বেয়ে নিচে চলে এলো। নিচে নামতেই দেখল বাড়ির সবাই সিরিয়াস মুখ করে দাঁড়িয়ে আছে। তাসলিমা বেগম আরশিকে দেখা মাত্রই তার শাড়ির আঁচলে চোখ মুছে তার দিকে ছুটে এলেন। ব্যতিব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? এত সকালে ঘুম থেকে উঠলি যে? কিছু লাগবে? এনে দেব। আরশি ঘুম জড়ানো কণ্ঠে বলল, না মেজো মা, কিছু লাগবে না। কিন্তু তোমরা সকলে আজ এত সকালে উঠেছ কেন? আর তোমার চোখে পানি কেন মেজো মা? তুমি কাঁদছ? তাসলিমা বেগম আরশির প্রশ্ন শুনে চোখের পানি লুকাতে চেষ্টা করলেন। না রে মা, কিছু না। চোখে বোধহয় ময়লা পড়েছিল। আরশি ভ্রু কুঁচকে বলল, আমাকে এসব গল্প বলে লাভ নেই মেজো মা। তুমি আগে বলো, তুমি কান্না করছিলে কেন? কেউ কি কিছু বলেছে তোমাকে? তাসলিমা বেগম কিছু বলার আগেই দূর থেকে ফাহিম গলা উঁচিয়ে বলল, অভ্র ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, শিয়া। হাসপাতালের থেকে ফোন এসেছিল। মেজো মা যেতে চেয়েছিল, কিন্তু বড় বাবা যেতে দেয়নি। এই কথাটুকু বলেই ফাহিমা বেগমের পেছনে লুকিয়ে পড়ল। আজিজ শিকদার সেই দিকে চোখ গরম করে তাকিয়ে রইলেন। অ্যাক্সিডেন্ট শব্দটা যেন আরশির ছোট্ট মস্তিষ্কে বারবার বজ্রাঘাতের মতো বাজতে লাগলো। তার অভ্র ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালের ভর্তি। কথাটা ভাবতেই আরশির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিঃশব্দে তার গলা শুকিয়ে এলো। মুখে কথা আটকে গেল। মুহূর্তের চোখ পানিতে টইটম্বুর হয়ে গেল। কি বললি তুই আফিম? আরশি কাপা গলায় জিজ্ঞেস করল। ফাহিম মাথা নিচু করে বলল, হ্যাসিয়া। একটু আগেই তো হাসপাতাল থেকে ফোন দিল। আরশির বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলল, তাহলে তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? অভ্র ভাইয়ের কাছে যাচ্ছ না কেন? আরশির কথা শুনে আজিজ শিকদার করা কণ্ঠে জবাব দিলেন, কেউ যাবে না ওর কাছে। এ বাড়ির একটা মানুষও যাবে না। এটা ওর অধপতনের ফল। প্লিজ বড় বাবা, এমন কথা বলো না। অভ্র ভাইয়ের কোনো দোষ নেই। আরশি ফোপাতে ফোপাতে বলতে লাগলো। আলতাফ শিকদার মেয়েকে ধমক দিয়ে বললেন, তুমি চুপ করো। কার দোষ আছে আর কার নেই সেটা তোমাকে বলতে হবে না। নিজের চেহারা আয়নায় দেখেছ? কি অবস্থা হয়েছে চেহারার?
কালকে এত মার খেয়েও এখনো তুমি ওই ছেলের পক্ষ নিচ্ছ। আজিজ শিকদার বললেন, থাক ভাই, ওকে বকিস না, বাচ্চা মেয়ে। না বড় ভাই, দিন দিন ও লাইফে বেয়াদব হয়ে যাচ্ছে। বড়দের মাঝে ওর কিসের এত কথা? কই তাসফিয়া, আফিয়া, ফাহিম ওরা তো কেউ কিছু বলল না। আমি এই বাড়ির সকলকে বলে দিচ্ছি, বড় ভাই যখন একবার বলে দিয়েছে অভ্রকে দেখতে কেউ যাবে না, মায়ে কেউ যাবে না। আগেও কোনোদিন এ বাড়িতে বড় ভাইয়ের কথার নচর হয়নি, এখনো হবে না। আশা করি মেজো ভাবি তাসলিমা বেগম, তুমিও বড় ভাইয়ের কথার অমান্য করবে না। তাসলিমা বেগম আলতাফ শিকদারের কথা শুনে আঁচলে মুখ লুকিয়ে কাঁদলেন। আরশি এবার আর নিজেকে সামলাতে না পেরে জোরে শব্দ করেই কেঁদে ফেলল। হঠাৎ আরশির এমন কান্না দেখে আজিজ শিকদার, আলতাফ শিকদার সহ উপস্থিত সবাই তাজ্জব বনে গেল। তাসলিমা বেগম নিজের কান্না থামিয়ে আরশিকে শান্ত করতে লাগল। কি হয়েছে আরশিমা? মেছো মাকে বল। কাঁদছিস কেন সোনামা? তাসলিমা বেগম আরশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করল। কিন্তু আরশির কান্না থামার কোনো নাম গন্ধ নেই। আলতাফ শিকদার মেয়ের কাজে এবার কিছুটা বিরক্ত হয়ে তাকে জোরে ধমক দিলেন। আরশি বাবার ধমক শুনে কান্নার গতি আগের থেকে দ্বিগুণ বাড়িয়ে দিল। আজিজ শিকদার এবার আর কোনো উপায়ান্তর না পেয়ে নিজেই গিয়ে আরশির মাথায় হাত বোলাতে বোলাতে নরম কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে মামুনি? এভাবে কাঁদছ কেন? আরশি এবার কান্নার গতি কিছুটা কমালো। কাঁদতে কাঁদতে তার হিচকি উঠে গেছে। তাসফিয়ার কাছে টিস্যু চাইতেন তাসফিয়া দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে পুরো বক্স ভর্তি টিস্যু এনে আরশির হাতে দিল। আরশি সেখানে থেকে টিস্যু বের করে নাক মুছতে মুছতে বলল, আসলে বড় বাবা, আমি সত্যিই বলছি, তোমরা অভ্র ভাইকে ভুল ভাবছ। কালকে আমার মিথ্যে বলার জন্যই আমি অভ্র ভাইয়ের কাছে মার খেয়েছি। ওনার কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমি যদি মিথ্যে না বলতাম তাহলে উনি আমাকে মারতেন ও না, আর রাগ করে অত রাতে বাড়ি থেকেও বেরিয়ে যেতেন না। বাড়ি থেকে না বেরোলে আজকে তাকে হাসপাতালের বেডেও শুয়ে থাকতে হতো না। এটা বলেই আরশি আবারও নতুন উদ্যমে কাঁদতে শুরু করল। আরশির কথা শুনে তাসলিমা বেগম আলতাফ শিকদারকে কিছুটা ব্যঙ্গাত্মক সুরে বললেন, দেখলে তো ভাই, আমার ছেলেকে তোমরা যতটা খারাপ ভাবো ও কিন্তু ততটাও খারাপ না। তোমরা সবটা না জেনে ওর ব্যাপারে কত কি বললে। ও হাসপাতালের ভর্তিটাও যেতে দিতে চাইলে না। এখন দেখলে তো। আমি জানি ওর আশি মায়ের গায়ে হাত তোলা উচিত হয়নি, কিন্তু আমার ছেলেকে তো আমি চিনি, আমি জানতাম ও শুধু শুধু আশি মায়ের গায়ে হাত তুলবে না। আলতাফ শিকদার তাসলিমা বেগমের কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে চুপচাপ ওখান থেকে চলে গেল। আলতাফ শিকদার চলে যেতেই আশি আজিজ শিকদারকে কান্নাভেজা স্বরে বলল, বড় বাবা, প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলো না। যতক্ষণ না অভ্র ভাইকে নিজের চোখে দেখছি ততক্ষণে আমার শান্তি লাগছে না। আজিজ শিকদার আশির মাথায় হাত দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। আর মেচো বউ, তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। আমি না হো তোমাদের দুজনকে হসপিটালে নিয়ে যাই। ইহসাককে কিছু বলার দরকার নেই। ইহসাক আর আহসান 2-3 দিনের মধ্যেই বাড়িতে এসে পড়বে। ওরা এখন কোম্পানি নিয়েই অনেকটা প্রেসারে আছে। ওদেরকে আপাতত এসব জানিয়ে বাড়তি চিন্তা দিতে হবে না। তাসলিমা বেগম মাথা নাড়িয়ে আজিজ শিকদারের কথায় সাইড দিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। তাসলিমা বেগম চলে যাওয়ার পরপরই আরশি আজিজ শিকদারকে বিষণ্ণ মুখে জড়িয়ে ধরে নাক টানতে টানতে বলল, থ্যাংক ইউ বড় বাবা। আমার জন্য আজ বাড়িতে কত কিছুই না হয়ে গেল। কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে অভ্র ভাইকে মিথ্যে বলিনি। আজিজ শিকদার হালকা হেসে বললেন, আমি জানি মামুনি, তুমি কখনো কারণ ছাড়া মিথ্যে বলো না। আমি তোমার কাছে জানতে চাইব না তুমি অভ্রকে কি মিথ্যে বলেছ কিংবা কেন বলেছ। শুধু এটাই বলবো, জীবনের প্রতিটা পদক্ষেপ থেকে শিক্ষা নাও। আমি অভ্রকে করা কথা শোনাই তা ঠিক, কিন্তু আমি যা শোনাই তা ওর ভবিষ্যতের ভালোর জন্যই শোনাই। আমার কাছে বাড়ির প্রতিটা বাচ্চা আমার সন্তানের মতো। আমি কারো খারাপ চাই না। আজকে তোমার সামান্য একটা মিথ্যের জন্য বাড়িতে কত কিছুই না হয়ে গেল। দেখলে তো। তাই বলছি পরের বার থেকে এমন করো না, ঠিক আছে? আরশি ধীর কণ্ঠে বলল, ঠিক আছে যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। আজিজ শিকদারের কথা মতো আরশি নিজের রুমে তৈরি হতে চলে গেল। আদ্র দ্রুত তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য চৌধুরী ভিলা থেকে বের হলো। সকাল সকাল একটু শুতেই চোখ লেগে গিয়েছিল। যখন ঘুম ভাঙে তখন প্রায় 8টা বাজে। সাদ এখনো ঘুম থেকে ওঠেনি। আদ্র তাকে ঘুম থেকে তোলার সময়ই পায়নি। তাই বাড়ি থেকে বেরোতে বেরোতে তার বড় মামিকে ডেকে সাদকে ঘুম থেকে তুলে দিতে বলল। বাড়ি থেকে বের হওয়ার সময় রেহনুমা চৌধুরী বারংবার খেয়ে যেতে বললেও আদ্র তাড়াহুড়ো দেখিয়ে বাড়ি থেকে বের হয়ে এলো। গাড়িতে উঠেই প্রথমে মোবাইলে টাইম দেখে নিল। 8টা 35। এই সময়ই আরশি কলেজে আসে। তাই আদ্র এত তাড়াহুড়ো করে কলেজে যাওয়ার জন্য বের হয়েছে।
ব্রেকফাস্ট করার কিংবা সাকে ঘুম থেকে উঠানোর সময়টুকুও পায়নি। কলেজের সামনে বেশ কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে রাখার পরেও আদ্র আরশির দেখা পায়নি। একে তো গরমের সময়, তার ওপর রোদের তীব্র তাপদাহ। কিছুক্ষণের মধ্যেই আদ্রের ফর্সা বর্ণ লালচে আকার ধারণ করল। শেষমেশ ক্লাসের ঘণ্টা পড়ার পরে আদ্র বাধ্য হয়ে কলেজে ঢুকে পড়ল। কারণ আরশিদের গ্রুপের প্রথম ক্লাসটাই তার। আরশিদের ক্লাসে ঢুকেই আদ্রের মেজাজটা চটে গেল। আদ্র ভেবেছিল আরশি হয়তোবা আজকে তাড়াতাড়ি কলেজে এসে পড়েছে। কিন্তু ক্লাসে ঢুকেই যখন দেখতে পেল আনার পাশের সিটটা খালি, তখনই তার মেজাজটা খারাপ হয়ে গেল। আদ্র কোনো মতে নিজের রাগ সম্বরণ করে ক্লাসটা নিল। ক্লাস শেষে নিজের কেবিনে যাওয়ার সময় আদ্র সবার সামনে আনায়াকে বলল, মিস আনা, 5 মিনিটের মধ্যে আমার কেবিনে আসবেন। এটা বলেই আদ্র ক্লাস থেকে তৎক্ষণাৎ বেরিয়ে গেল। আদ্রের কথা শুনে আনার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সে নিজের কানকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। আদ্র স্যার, তার ক্রাশ স্যার তাকে নিজের কেবিনে ডাকছে। এ যেন তার কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। এই সময়েই তার পাশে আসেনি। এটা ভেবে আনার মন একটু খারাপ হলো। আদ্র ক্লাস থেকে বেরিয়ে যেতেই ক্লাসের সবাই অবাক চোখে আনার দিকে তাকালো। মেয়েরা এমন ভাবে তাকালো যেন আনা তাদের দখল করা সম্পত্তির ওপর ভাগ বসাচ্ছে। ফারিয়া আনায়াকে ক্লাসের এক কোণে টেনে নিয়ে গিয়ে বলল, আনা জান আমার, তুই আদ্র স্যারকে আগে থেকে চিনিস নাকি? আনা কিছুটা বিরক্ত হয়ে বলল, আরে না, আমি তো কালকেই স্যারকে প্রথম দেখলাম। আগে থেকে চিনলে তো এতদিনে পটিয়েই ফেলতাম। তাহলে স্যার তোকে নিজের কেবিনে কেন ডাকলো বলতো? আরে হদ্দুর বাল, আমি কিভাবে জানবো? আমিও তো ওটাই ভাবছি। কিন্তু যাই বলিস, আমার মনে হয় স্যার আমাকে পছন্দ করে। না হলে কেনই বা ডাকবে বল? ফারিয়া ভেঙচি দিয়ে বলল, হ্যাঁ, দুনিয়ায় তো সুন্দরী মেয়ের অভাব পড়েছে যে আদ্র স্যার তোকে পছন্দ করবে। আনা ফারিয়ার কথায় কোনো পাত্তা না দিয়ে আদ্রের কেবিনের দিকে চলল। হেলে দুলে নাচতে নাচতে আদ্রের কেবিনে যেতে নিতেই হঠাৎ কারো শক্তপোক্ত বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে নিচে পড়ে গেল সে। নিচে পড়তেই আনা কোমরে ব্যথা পেয়ে সামান্য আর্তনাদ করে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। সামনে থাকা ব্যক্তির দিকে না তাকিয়েই তাকে শুদ্ধ ভাষায় গালি দিয়ে তার জাতগোষ্ঠী উদ্ধার করতে শুরু করল। পথের মাঝে খাম্বা এলো কোথা থেকে আল্লাহ! এই কলেজ কর্তৃপক্ষের বোধ হবে কবে? আমার মতো এমন সুইট লিটল বেবির কোমরটাই আজকে ভেঙে গেল বোধ হয়। আল্লাহ, এই খাম্বাটার ওপর বজ্রপাত করো, 2 টাকা দান বাক্সে দিব। আনার সামনে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা লোকটির দিকে দৃষ্টিপাত না করেই কথাগুলো বলতে লাগলো। সামনে থাকা আগন্তুক লোকটি একটু কাশি দিয়ে বলল, এই যে মিস, খাম্বা কাকে বলছেন? সামনে কেউ আছে কিনা তা না দেখে খরগোশের মতো লাফাতে লাফাতে এলেন আপনি, আর এখন আমাকে খাম্বা বলে গালি দিচ্ছেন। আর গালির সাথে সাথে অভিশাপও দিচ্ছেন। কেমন মেয়ে মানুষ আপনি! যদিও বলে রাখি, আপনার ওই 2 টাকার লোভে কেউই পড়বে না। সেখানে হঠাৎ নিজের কানে পুরুষালী আওয়াজ পেতেই আনা চোখ মেলে সামনের দিকে তাকালো। লজ্জায় তার কান থেকে গরম ধোঁয়া বের হতে লাগলো। মনে মনে ভাবল, ছি কি লজ্জা! শেষমেশ কিনা একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে আছে। কি লজ্জা, কি লজ্জা! আনায়াকে চুপচাপ নিচে বসে থাকতে দেখে সামনের লোকটি নিজের হাত তার দিকে বাড়িয়ে দিল। আনা কাল বিলম্ব না করে ছেলেটির হাত ধরে উঠতে নিতেই ছেলেটি নিজের হাত সরিয়ে নিল। আনা পড়ে যেতে নিয়েও পড়ল না, ছেলেটির শার্ট খামচে ধরে নিজেকে বাঁচিয়ে নিল। এই যে মিস্টার খাম্বা, হাত যখন সরিয়েই নিবেন তাহলে এগিয়ে দিয়েছিলেন কেন? সামনের লোকটি ভাবলেশহীন ভাবে বলল, ইচ্ছে হয়েছে তাই। বহুত বেত্তামিজ তো আপনি। সামনের লোকটি নিচের মুখ থেকে মাস্ক খুলতে খুলতে বলল, আপনার থেকে কম আছি। দোষ নিজে করে আবার অন্যকে গালি দিচ্ছেন। লোকটি মাস্ক খুলতেই আনা তার দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল। তার কাছে লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এই চেহারা সে আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে সেটা ঠিক মনে করতে পারছে না। ব্রেনে একটু চাপ দিতেই আনা চট করে সামনের লোকটাকে চিনে ফেলল। মুহূর্তে তার চোখে একরাশ রাগ ভেসে উঠল। সে কর্কশ স্বরে বলল, এই যে মিস্টার। মিস্টার না, সাদ, সাদাত চৌধুরী, সাদ আমার নাম। আনা ভাবলেশহীন ভাবে বলল, সাদ বা ছাদ যাই হোক না কেন, আপনি না কালকের সেই ছেলেটা? কোন ছেলে? আনা সাদের দিকে ভালোভাবে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি 100% শিওর। আপনি তো সেই ছেলে। আপনি না কালকে আমার বেস্ট ফ্রেন্ডকে আইফোন গিফট দিয়েছিলেন। সাদ আমতা আমতা করে বলল, কি বলেন আপনি এগুলো? কার না কার সাথে আমাকে গুলাচ্ছেন? নিচে পড়ে কি মাথার তার ছিঁড়ে গেল নাকি? আমি কেন আপনার বেস্ট ফ্রেন্ডকে আইফোন গিফট দিতে যাব? আমি নিজেই তো আমার ভাইয়ের কাছ থেকে হাত খরচ নিয়ে চলি। আনা সাদের কথা শুনে তার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাই?
এই আপনি কালকেও তো ভাই ভাই করলেন। আপনি কালকের সেই ছেলেটা। আমি শিওর আপনার জন্য আমাকে আর আমার বান্ধবীকে কত কিছু সাফার করতে হয়েছে। আজকে পেয়েছি আপনাকে। আজকে আপনার একদিন কি আমার একদিন। এই বলেই আনা যেই না সাদের কলার ধরতে যাবে, সাদ তার আগেই আমি নই বলে এক দৌড়ে সেখানে থেকে পালিয়ে যেতে লাগলো। আনায়াও সাদের পিছু পিছু দৌড়াতে লাগলো। কিন্তু শেষ রক্ষা আর হলো না। সাদ এক দৌড়ে কলেজের বাইরে চলে গেল। ক্লাসের সময়ে কলেজের স্টুডেন্টদের কলেজের বাইরে যাওয়ার নিয়ম নেই বিধায় আনা গেটের কাছে এসেই দাঁড়িয়ে পড়ল। সাদকে ধরতে না পেরে আনা ফুস করে বলে উঠল, শালা পালিয়ে গেল। পাই আরেকবার হাতের কাছে। ভাইয়ের পিন্ডি চটকে খাইয়ে দেব। আমার বেস্ট ফ্রেন্ডের লাইফের সমস্যা সৃষ্টি করা ধান্দা না। আমার বেস্ট ফ্রেন্ডকে ভাবি বানানোর শখ জনমের তরে মিটিয়ে দেব। আদ্র নিজের কেবিনে বসে বেশ কয়েকবার কালকের রাতে ফোন করা নম্বরে আবার ফোন করল। কিন্তু অপর পাশের ব্যক্তির কোনো রেসপন্স না পেয়ে আদ্র রেগে নিজের ফোনটা দেয়ালের দিকে ছুঁড়ে মারল। রাগে তার মাথার রগ কিছুটা ফুলে ফেপে উঠেছে। সে অনেক কষ্টে টেবিলের ওপরে রাখা গ্লাস থেকে কিছুটা পানি খেয়ে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করল। রাগকে নিয়ন্ত্রণে আনার পরে আদ্র নিজের পকেট থেকে ওয়ালেট বের করে তার দিকে তাকিয়ে রইল। ছবিটা দেখতেই তার চোখে মুখে এক অজানা শীতলতা ছেয়ে গেল। ওয়ালেটে একটা বাচ্চা মেয়ের ছবি রাখা। বয়স আনুমানিক 4 কি 5। গোলাপি রঙা জামা পরনে। আদ্র ছবিটার দিকে একনাগাড়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তুই বড্ড বেয়াদব হয়ে গেছিস। আমাকে বড্ড জ্বালাচ্ছিস তুই। তোর অনুপস্থিতি এখন একটু বেশিই পোড়াচ্ছে আমাকে। তোকে আর বেশি দিন আমার থেকে দূরে রাখবো না চান। আর মাত্র কিছুদিন। তারপরেই তুই শুধু আমার। একান্তই আমার সম্পদ। এখন যেভাবে পারিস নিজের স্বাধীনতা কাজে লাগিয়ে নে। এরপরে তুইও আমার, আর তোর স্বাধীনতাও। তোকে সারা জীবন নিজের মনের কারাগারে বন্দিনী বানিয়ে রাখবো। তুই চাস বা না চাস, তোর জীবনের ওপরে একমাত্র এই আদ্রিয়ান চৌধুরীরই আধিপত্য থাকবে। শুধুই আদ্রিয়ান চৌধুরীর। মে আই কাম ইন স্যার? আনা আদ্রের কেবিনের সামনে গিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল। আদ্র কেবিনের ভিতর থেকে গম্ভীর কণ্ঠে জবাব দিল, ইয়েস কাম ইন। কেবিনে ঢোকার সম্মতি পেয়ে আনা দ্রুত আদ্রের কেবিনে প্রবেশ করে। বিস্ময় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করে, স্যার আমাকে ডেকেছিলেন? আদ্র আনার দিকে না তাকিয়েই বলে, 5 মিনিটে আসতে বলা হয়েছিল আপনাকে মিস আনা। আনা আমতা আমতা করে বলে, সরি স্যার। আসলে আনা আর কিছু বলার আদ্র তার হাত উঁচিয়ে তাকে থামতে বলে। আনায়াও সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়। কোনো এক্সকিউজ দেওয়ার দরকার নেই। আপনার সাথে কালকে যে ওই 5 ফিট 2 ইঞ্চের মেয়েটা ছিল, কি যেন নাম? আদ্র কিছুটা ভাবুক হয়ে বলল, স্যার আরশি। ইয়েস, মিস আরশি। উনি আজকে কলেজে আসলেন না কেন? আনা নিজেও জানে না আরশি আজকে কেন আসেনি। হয়তোবা কালকে ওর বাড়িতে বেশি ঝামেলা হয়েছে। তাই সে ভেবে চিনতে বলল, আসলে স্যার আমি নিজেও জানি না। ওনার সাথে আপনার যোগাযোগ নেই? মানে আছে স্যার। কিন্তু ও আজকে আসবে কিনা সে বিষয়ে কোনো কথা হয়নি। আদ্র ঠান্ডা স্বরে বলল, ও আচ্ছা। জি স্যার। আপনার ফ্রেন্ডকে আজকে জানিয়ে দিবেন, সে যদি অন্য কোনো স্যারের ক্লাস অ্যাটেন্ড নাও করে, তবুও যেন আমার ক্লাসে নিয়মিত আসে। আমার ইরেগুলার স্টুডেন্ট মোটেও পছন্দ নয়। সামনেই আপনাদের প্রি টেস্ট পরীক্ষা। নিশ্চয়ই জানেন। জি স্যার। গুড। তাহলে আপনার ফ্রেন্ডকে জানিয়ে দিবেন, কালকে থেকে যেন কোনোদিন আমার ক্লাস মিস না করে। মনে থাকবে। আনা বাদিকে মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দেয়। ওকে এবার আসুন। আর হ্যাঁ, নেক্সট টাইম 5 মিনিটে ডাকলে 5 মিনিটেই আসবেন। 5 মিনিট যেন আবার 15 মিনিট না হয়ে যায়। ওকে স্যার। এটা বলেই আনা আদ্রের কেবিন থেকে বেরিয়ে আসে। আদ্রের কেবিন থেকে বের হতেই তার শরীরে যেন প্রাণ ফিরে আসে। সে বুক ভরে শ্বাস নেয়। এতক্ষণ সে বহু কষ্টে তার শ্বাস আটকে আদ্রের সামনে দাঁড়িয়েছিল। আনা আদ্রের কেবিন থেকে বের হয়ে সবার অলক্ষ্যে নিজের মাথায় নিজেই কাটটা মেরে বলে, কি দেখে যে পছন্দ করেছিলাম এই গোমরা মুখকে। ক্লাসে তো কালকে ভালোই মজা করলো। আরশিকে পোচানি দিল। দেখে তো তখন মিশুকেই লাগছিল। কিন্তু আজকে যেভাবে কথা বলল, আল্লাহ কো বলবে কালকের আদ্র স্যার আর আজকের আদ্র স্যার একজনই। কিন্তু কি আর করার, ভালো যখন লেগে গেছে, তখন না হয় এই গোমারা মুখই শুই। যতই হোক হ্যান্ডসাম আছে তো। তাতেই হবে। বিয়ের পর না হয় নিজেই ঠিক করে নিব। আনা নিজেকে নিজে এই কথাগুলো বলে, আবার নিজেই লজ্জা পেল। লজ্জায় তার গাল কিছুটা লাল হয়ে গেল। পৃথিবীতে বোধহয় খুব কম মানুষই আছে যারা নিজের সাথে নিজে কথা বলতে পছন্দ করে। আপাতদৃষ্টিতে অন্যরা তাদের সম্পর্কে খারাপ ভাবলেও তাতে তাদের কিছুই আসে যায় না। নিজেরাই নিজেদের সাথে কথা বলে, হাসে, লজ্জা পায়। আনা তার লাজুক লাজুক চেহারা নিয়ে যখনই আদ্রের কেবিন পার হয়ে নিজের ক্লাসের দিকে যাচ্ছিল, তখনই তার আবারও সাদের সাথে চোখাচোখি হয়ে যায়।
সাদ আনায়াকে খেয়াল না করায় আগের বারের মতো এবার আর সে পালাতে পারে না। আনা ফট করে গিয়ে সাদে শার্ট টেনে ধরে। পিছন থেকে শার্ট টেনে ধরায় সাদ উচ্চ খেতে নিয়েও খায় না। সামলে নেয় নিজেকে। কে বেশালা, পিছন থেকে শার্ট টেনে ধরলি, সামনে আয়, সাদ রাগ মিশ্রিত কণ্ঠে বলল। আনা সাদের শার্ট ধরে রেখেই সামনের দিকে এসে বলে, আমি বেশালা? তখন তো খুব দৌড়ে পালানো হয়েছিল। কলেজের গুরু প্রিন্সিপাল তা নেহাত নিয়ম করেছে, ক্লাস টাইমে গেটের বাইরে যাওয়া যাবে না। না হলে তখনই। সাদ কিছুটা আমতা আমতা করে বলে, কি তখনই কি করতেন? দেখে তো মনে হয় আমার থেকে অনেক ছোট। বড়দের সাথে এভাবে কথা বলতে আছেন নাকি? কেউ শিখায়নি আপনাকে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? আনা ভেঙচিয়ে বলল, আহা, আসছে আমার বড় মানুষ, আমাদেরকে ফাঁসিয়ে এখন বড় সাজা হচ্ছে। বড় ছোট কিচ্ছু মানি না। অপরাধ তো অপরাধী। আপনার জন্য আমাকে আর আমার বেস্ট ফ্রেন্ডকে কত কিছু সাফার করতে হয়েছে, এর মাসুল তো আপনাকে দিতেই হবে। আনা আর সাদে কথা কাটাকাটি দেখে বেশ কিছু শিক্ষার্থী তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কেউ মুখ টিপে হাসছে। সাদ একবার চারপাশে চোখ বুলিয়ে দেখে চুপচাপ আনার হাত ধরে টেনে তাকে কলেজের পিছন দিকে নিয়ে যেতে লাগে। আনা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলেও সে তার চেষ্টাতে পুরোপুরি ব্যর্থ হল। আরশি, আজিজ শিকদার আর তাসলিমা বেগম মাত্রই হসপিটালে এসে পৌঁছালেন। রিসেপশনিস্টের কাছ থেকে ওভরের কেবিন রুম নম্বর জেনে তারা সেদিকে যাওয়া শুরু করল। তারা তিনজন কেবিনের কাছাকাছি যেতেই আরশি দেখতে পেল আরশ কেবিনের বাইরের চেয়ারে বসে আছে। আরশ আরশিদেরকে দেখতে পেয়ে তাদের কাছে এগিয়ে এলো। এসেই প্রথমে সকলকে সালাম দিল। যথারীতি তারা সকলে উত্তরও দিল। তাসলিমা বেগম শঙ্কিত চেহারা নিয়ে আরশকে প্রশ্ন করল, আরশ বাবা, আমার ছেলে কেমন আছে? আরশিও উদ্বিগ্ন স্বরে আরশের কাছে জিজ্ঞেস করল ওভরের কথা। আরশ হালকা হেসে বলল, সব ঠিক আছে, চিন্তার কিছু নেই, শুধু ডান হাত আর ডান পায়ে চোট লেগেছে। আমিও একটু আগেই এসেছি, ওকে দেখা হয়নি এখনো। ডাক্তারের কাছ থেকে ওর ইনজুরি সম্পর্কে জেনেছি। এখন কেবিনের ভিতরে ডাক্তার আছে, ওভরের চেক আপ চলছে। আরশের কথা শুনে সকলের বুকের ওপর থেকে যেন একটা পাথর নেমে গেল। তাসলিমা বেগম ছেলের কোনো বড় ক্ষতি না হওয়ার জন্য সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এলেন। ডাক্তার বের হতেই আরশ আর তাসলিমা বেগম ডাক্তারের কাছে গেলেন। আজিজ শিকদার কাকে যেন ফোন করার জন্য কিছুক্ষণ আগে বাইরে গিয়েছিলেন। তিনিও ফোন করা শেষে ডাক্তারের কাছে এলেন। আজিজ শিকদার ডাক্তারের কাছে গিয়ে কিছুটা গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, ডাক্তার, আমাদের ছেলে ঠিক আছে তো? ডাক্তার কিছুটা হেসে বললেন, যার মনের জোর এত বেশি সে ঠিক না থেকে পারে কিভাবে বলুন? ডাক্তারের কথা শুনে সকলের কপালের মাঝে ভাঁজ পড়ে গেল। আজিজ শিকদার কপাল কুঁচকে প্রশ্ন করলেন, মানে? হসপিটাল থেকে বেশ কিছুটা দূরেই আপনাদের ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। যে সময়ে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সে সময়ে রাস্তা তেমন মানুষজন ছিল বলে তো আমার মনে হয় না। ও তো রাতের রাস্তায়, কারো থাকার কোথাও না। আপনাদের ছেলে নিজেই আহত অবস্থায় আমাদের হসপিটালে এসেছে। ওই সময়ে হসপিটালে না আসলে তার কোনো বড় ক্ষতিও হয়ে যেতে পারত। আমরা সকলে তার মনের জোরের তারিফ করতে বাধ্য। মনের জোর ছাড়া আহত অবস্থায় এত দূর আসা অসম্ভব ছিল। আরশি ডাক্তারকে জিজ্ঞেস করল, ডাক্তার আঙ্কেল, আমরা অভ্র ভাইকে একবারের জন্য দেখতে পারি? তার কণ্ঠ কিছুটা বুঝে আসছিল। পারো, তবে যে কোনো একজনকেই ভিতরে যেতে দেওয়া যাবে। ওনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, তাই একসাথে সকলে গেলে কিংবা আওয়াজ করলে তার ঘুমে ব্যাঘাত ঘটবে। আরশি কিছুটা ব্যতিব্যস্ত হয়ে বলল, না আঙ্কেল, কোনো শব্দ করব না, শুধুমাত্র চুপচাপ দেখেই চলে আসব। ঠিক আছে, কিন্তু যে কোনো একজনই যাবে। আমি কিছুক্ষণ পর এসে আবারও রোগীকে চেক করে যাব। এটা বলেই ডাক্তার প্রস্থান করলেন। ডাক্তার চলে যেতেই বাজল বিপত্তি। ওভরের সাথে দেখা করতে কে যাবে? গেলে যে কোনো একজনই যেতে পারবে। তাসলিমা বেগম ও ছেলেকে এক নজর দেখার জন্য সেই কখন থেকে উতলা হয়ে আছে। আরশও নিজের প্রাণপ্রিয় বন্ধুকে এক নজর দেখার জন্য সেই সকাল থেকে অপেক্ষা করে আছে। আজিজ শিকদার চুপচাপ থাকলেও মনে মনে সেও ঠিকই ওভরকে নিয়ে চিন্তিত আছে। কিন্তু এদিকে আরশিও জেদ ধরে বসে আছে, দেখা করলে সেই সবার আগে করবে, আর না হলে কাউকে ভিতরে যেতে দিবে না। অবশেষে সবাই তার জেদের কাছে হেরে গিয়ে তাকে সবার আগে কেবিনের ভিতরে যেতে দেওয়ার জন্য রাজি হলো। আরশি কেবিনে ঢোকার আগে তাসলিমা বেগম তাকে বারবার ভিতরে গিয়ে কোনো শব্দ করতে বারণ করে দিলেন। আরশি ও তাসলিমা বেগমের সকল কথা মেনে কেবিনে ঢোকার জন্য পা বাড়ালো। ছাড়ুন, আমার হাত ছাড়ুন, আমি কিন্তু এবার চিৎকার দেব, তখন বুঝবেন মজা।
আনা সাদের থেকে হাত ছাড়ানোর চেষ্টা চালাতে চালাতে বলল। সাদ আনায়াকে কলেজের পিছনে এমন একটা জায়গায় নিয়ে এলো যেখানে মানুষজন নেই বললেই চলে। দু একজন আছে, তাও অনেকটা দূরে দূরে। আনার কলেজের পিছনের দিকটায় কখনোই আসা হয়নি। আনা চারদিকে তাকিয়ে দেখল জায়গাটা ভীষণ স্যাঁতস্যাঁতে আর গাছপালায় ভরা। এদিকটায় তেমন কেউ আসে না দেখে গাছগুলো যেন মনের আনন্দে এখানে যত্নহীনভাবেও বেড়ে উঠতে পেরেছে। মানুষজনের আনাগোনা থাকলে এখানে এতটা সবুজ গাছপালার সমাহার দেখা যেত না। সামনের দিকে চোখ ফেরাতেই আনা দেখতে পেল এটা শান বাঁধানো পরিত্যক্ত পুকুর, যেটার পুরোটা কচুরিপানা আর সাদা শাপলায় ভর্তি। পুকুরের শ্যাওলাযুক্ত পানিতে ফুটে থাকা শাপলা ফুলগুলো দেখতেও ভীষণ সুন্দর, কিন্তু সাদা শাপলা ফুলের এই সৌন্দর্য আনার ভয়ের কাছে ফিকে হয়ে গেল। তার মাথায় সাদকে নিয়ে বাজে বাজে চিন্তা আসতে শুরু করলো। সাদ কেন তাকে এখানে নিয়ে এসেছে? তার অভিসন্ধি কি? এখানে তো তেমন লোকজন নেই। তাহলে কি সাদ তার সাথে খারাপ কিছু করার জন্য এখানে নিয়ে এসেছে? এগুলো ভাবতে ভাবতে আনা শুকনো ঢোক গিলল। আনার ভাবনার মাঝেই সাদ তার হাত ছেড়ে দিল। আনা যখনই বুঝতে পারল সাদ তার হাত ছেড়ে দিয়েছে, সে তখনই নিচে পড়ে থাকা একটা লাঠি হাত দিয়ে তুলে সাদের দিকে তাক করল। কাপা কাপা গলায় বলে উঠল, দেখুন, আপনি যদি কোনো বাজে চিন্তা মাথায় নিয়ে আমাকে এখানে নিয়ে আসেন তাহলে তা বাদ দিয়ে দিন। আমি কিন্তু অন্য মেয়েদের মতো না। ভয়ে আনার হাত পা এতক্ষণে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সাদের সামনে তাক করা তার হাতের লাঠিটাও অনবরত কাঁপছে। সাদ আনায়াকে ভয় পেতে দেখে মনে মনে বেশ খুশি হলো। সে আনায়াকে আরো ভয় দেখানোর জন্য তার দিকে এগুতে লাগলো। আনা সাদকে এভাবে নিজের দিকে এগুতে দেখে বলল, দে খু ন, আমি কিন্তু চিৎকার করব। আপনাকে কিন্তু নারী নির্যাতনের কেসে ফাঁসিয়ে দেব। আমার থেকে দূরে থাকুন বলছি কিন্তু। আনার কণ্ঠ কিছুটা কেঁপে উঠল। সাদ আনার কোনো কথা কানে না লাগে আগের মতোই তার দিকে এগিয়ে যেতে লাগলো। আনা সাহায্যের আশায় চারদিকে তাকালো, কিন্তু কোথাও কারো অস্তিত্ব দেখতে পেল না। একটু আগেও যারা ছিল তাদেরকেও দেখা যাচ্ছে না। বোধহয় তারা চলে গেছে। আনার এবার ভীষণ ভয় লাগতে শুরু করলো। কোনো উপায়ন্তর না পেয়ে সে পিছু হতে লাগলো। সাদ একইভাবে তার দিকে এগিয়ে আসছে। সাদ একেবারে আনার কাছাকাছি চলে আসাতে আনা এবার তার হাত থেকে লাঠি ফেলে দিল। কান্নাভেজা কণ্ঠে বলল, প্লিজ আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করবেন না। আপনার পায়ে পড়ি প্লিজ। আনা পিছু এগোতে এগোতে এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নিতেই ভয় তার চোখ খিচে বন্ধ করে ফেলে। সাদ মুহূর্তেই আনায়াকে ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। সাদের এভাবে হঠাৎ টান দেওয়াতে আনা নিজের ব্যালেন্স হারিয়ে সাদের বুকের ওপর গিয়ে পড়ে। আনা হঠাৎ সাদে বুকের ওপর পড়াতে সাদ যেন পাথর হয়ে গেল। নড়বার শক্তিটুকু পেল না। নিজের অজান্তেই তার বুকের ভেতর উথাল পাথাল হতে শুরু করল। আনা চোখ মেলে যখন নিজের অবস্থান সম্পর্কে জ্ঞাত হলো, সে তখনই সাদের থেকে ছিটকে দূরে সরে গেল। আনা এবার সাদের দিকে না তাকিয়েই বলল, দেখুন, আমার আপনাকে দেখে খারাপ মানুষ মনে হয় না। তাই আপনি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টাও করবেন না। তাহলে কিন্তু আমার ভাই আপনাকে ছেড়ে দিবে না। সাদ আনার এমন ঘ্যানঘ্যানানি শুনে কিছুটা বিরক্ত হলো। সে এখানে আনায়াকে নিয়ে এসেছিল তাকে সবটা বুঝিয়ে বলার জন্য, কিন্তু আনা তো তার কাজে উল্টো তাকে ভুল ভেবে বসে আছে। সাদের ভাবনার মাঝখানে আনা আবারও বলে উঠল, দেখুন। সাদ এবার আনায়াকে জোরে সোরে একটা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। আনা সাদের ধমক শুনে কিছুটা চুপসে গেল। এমন ভাব নিচ্ছেন যেন আপনি বিশ্বসুন্দরী। চেহারার তো কোনো ঠিক নেই। দাঁত উঁচু, নাক ভোঁচা, চুল দেখে মনে হচ্ছে দেশে তেলের অকাল পড়েছে। এই তো চেহারা, তা নিয়ে আবার এত ভয়। সাদ চৌধুরীর রুচি এতটাও খারাপ না। আনা নিজের চেহারার এমন বর্ণনা শুনে তেতে উঠল। মুখ ভেঙচিয়ে বলল, সাদ চৌধুরী না পা দ চৌধুরী। আমাকে চেহারা নিয়ে খোঁটা দেওয়ার আগে নিজেকে গিয়ে আয়নায় দেখুন। আমার নাককে ভোঁচা বলেছেন তাই না? আমার দাঁত উঁচু, আমার চুল দেখে মনে হচ্ছে দেশে তেলের অকাল পড়েছে তাই না? অভিশাপ দিলাম, আপনার কপালে এমনই বউ জুটবে। আমার অভিশাপ কখনো বিফলে যায় না। দরকার হলে সারা জীবন কুমার থাকব, সারা জীবন সন্ন্যাসী হয়ে পথে পথে ঘুরব, তবুও এমন মেয়েকে বিয়ে করব না। আনা এতক্ষণে বুঝে গেছে সাদ লোকটা চোর হলেও ভালো, তার থেকে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তাই কণ্ঠে একটু তেজ নিয়েই জিজ্ঞেস করল, তা আপনি বিয়ে করুন কিংবা সন্ন্যাসী হয়ে পথে ঘুরুন, তাতে আমার কিছুই না। এখন বলুন তো আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? সাদ বিড়বিড়িয়ে বলল, ঝিঝি পোকার মতো সারাক্ষণ প্যান প্যান করতে থাকলে বলবই বা কিভাবে। ঠিক আছে, চুপ করলাম। এখন বলুন আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? আরশি কেবিনের দরজাটা আলতো হাতে ঠেলে ভিতরে ঢুকল।
ভিতরে ঢুকতেই তার চোখ সর্বপ্রথম অভ্রের আহত দেহের ওপরে ঠেকল। অভ্র হাসপাতালের সাদা বেডে শুয়ে আছে। ঘুমাচ্ছে নাকি শুধুই চোখ বন্ধ করে আছে তা বোঝা মুশকিল। তার ডান হাতে আর ডান পায়ে ব্যান্ডেজ করা। কপালের কিছুটা অংশ সাদা রঙের ব্যান্ডেজ মোড়ানো। অভ্রকে এই অবস্থায় দেখে আরশির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মনে হলো কেউ ছুরি দিয়ে তার হৃদয়ে আঘাত করছে। নির্দয় ভাবে মুহূর্তে চোখের পানিতে তার সামনের দৃশ্য ঝাপসা হয়ে গেল। সে তার ওড়না দিয়ে চোখের পানি মুছে নিঃশব্দে অভ্রের দিকে পা বাড়ালো। আরশি অভ্রের বেডের কিছুটা কাছাকাছি যেতেই অভ্র চোখ বন্ধ থাকা অবস্থায় কিছুটা ভারী কণ্ঠে বলে উঠল, বস। নিস্তব্ধ কেবিনের ভিতরে অভ্রের কণ্ঠ কানে যেতেই আরশি কিছুটা কেঁপে উঠল। সে তো কোনো শব্দ কিংবা আওয়াজ করেনি, কোথাও বলেনি। তাহলে অভ্র কিভাবে বুঝল সে এসেছে? অন্য কেউ তো হতে পারত। আরশির ভাবুক মনে প্রশ্নটা ঘুরতে লাগলো। কি হলো, বসছিস না কেন? হ্যাঁ হ্যাঁ বসছি। এটা বলেই আরশি চেয়ার টেনে অভ্রের বেডের পাশে বসল। চেয়ার টানার শব্দ পেয়ে অভ্র ধীরে ধীরে চোখ মেলল। কালকে সারা রাত না ঘুমানোর ফলে তার চোখ লাল হয়ে আছে। আরশির সেদিকে চোখ পড়তেই তার ভেতরটা কেঁপে উঠল। সবকিছুর জন্য নিজেকে দোষী মনে হতে লাগলো। চোখের কার্নিশে জল ভেসে উঠল। তুই এখানে এলি যে? কেন? আমার কি আসা উচিত হয়নি? আশা করিনি তুই আসবি। কেন? বড্ড চালাক হয়ে গেছিস দেখছি। আমাকে লজ্জা দিতেও শিখে গেছিস। অভ্র হালকা হেসে বলল। আরশি আফসোসের সুরে বলল, যদি পারতাম, কিন্তু এটা তো কখনোই সম্ভব নয়। আমাকে ক্ষমা করে দিস আরশি। অভ্র কথাটা বলার সাথে সাথেই পুরো কেবিন জুড়ে পিনপতন নীরবতা ছেয়ে গেল। না চাইতেও আরশির কালকের রাতের সবটা আবারও চোখের সামনে ভেসে উঠল। অভ্রের সেই রাগান্বিত চেহারা, তাকে বলা প্রত্যেকটা কথা, তাকে আঘাত করা, সবটা। কেবিনের নীরবতা ভঙ্গ করে অভ্র আবারও বলে উঠল, তোকে ছোট থেকে নিজের দুহাতে বড় করেছি রে আরশি। সবসময় নিজেকে তোর সবথেকে বড় ভরসার স্থান বানানোর চেষ্টা করেছি। কিন্তু তুই এই সামান্য বিষয়টা আমার সাথে শেয়ার করতে পারলি না। তাহলে কি আমি ব্যর্থ? ব্যর্থ আমার এত বছরের চেষ্টাগুলো। কথাগুলো বলতে বলতেই অভ্রের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। অভ্র নিজের বাঁ হাত দিয়ে সেটা মুছে ফেলল। আরশি মাথা নিচু করে চুপ করে বসে আছে। তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। অভ্র মাথা কিছুটা কাত করে আরশির দিকে তাকালো। আরশিকে চুপচাপ থাকতে দেখে সে আবারও বলল, উত্তর দে ফুল। ফুল শব্দটা আরশির কানে যেতেই আরশি মাথা তুলে অভ্রের দিকে তাকালো। অভ্রের তীক্ষ্ণ দৃষ্টি তখন তার দিকেই নিবদ্ধ। আরশি সেদিকে তাকিয়ে যেন নিজেকে আর সামলাতে পারছে না। তার কান্নাগুলো গলার ভিতর দলা পাকিয়ে যাচ্ছে। বেরিয়ে আসতে চাইছে তারা। আরশি বহুকষ্টে নিজের কান্না চেপে রাখল। তবুও চোখের কার্নিশ বেয়ে কিছুটা জল গড়িয়ে পড়ল নিজের অজান্তে। বল, চুপ করে থাকিস না ফুল। তোর এই নিস্তব্ধতা যে আমাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। আরশি অভ্রের কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে কান্নাভেজা স্বরে বলল, আপনি এখন অসুস্থ অভ্র ভাই। এখন এসব কথা থাক। তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনাকে এই অবস্থায় দেখতে আমার মোটেও ভালো লাগছে না। ভীষণ কষ্ট হচ্ছে। অভ্র তার বাঁ হাতের তর্জনী দিয়ে আরশির চোখের পানি মুছে দিয়ে কিছুটা ভারী কণ্ঠে বলল, তুই এসে গেছিস না। তোকে দেখেই আমি সুস্থ হয়ে গেছি। এই সময়ে আমার শারীরিক সুস্থতার থেকে মানসিক শান্তির বেশি প্রয়োজন ছিল। তুই যে আমার মানসিক শান্তির কারণ। আরশি এবার আর নিজেকে সামলে রাখতে পারল না। সে অভ্রের বাঁ হাত নিজের দুহাতে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দিন অভ্র ভাই। আমাকে ক্ষমা করে দিন। সবকিছু আমার জন্য হয়েছে। আমার জন্য আপনার আজকে এই অবস্থা। বিশ্বাস করুন, আমি আপনাকে ভরসা করি। সবার থেকে বেশি ভরসা করি আমি আপনাকে। কিন্তু আমি ভয় পেয়েছিলাম। ভীষণ ভয় পেয়েছিলাম। তাই তো আপনাকে সবটা সত্যি বলতে পারিনি। আমি চেয়েছিলাম যে ছেলেটা আমাকে ফোনটা দিয়েছিল, তাকে খুঁজেই তার ফোনটা আবার ফেরত দিয়ে দেব। কিন্তু ভাবিনি তার আগেই এত কিছু হয়ে যাবে। আরশি অভ্রের বাঁ হাত নিজের হাতে ধরে রাখার কারণে অভ্র নিজের ডান হাত নাড়ানোর চেষ্টা করল। আহ! অভ্র হাত নাড়াতে গিয়ে ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠল। আরশি সেটা শুনতেই অভ্রের হাত ছেড়ে তাকে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে অভ্র ভাই? ব্যথা পেয়েছেন? কোথায় ব্যথা পেয়েছেন দেখি তো। আরশিকে নিজের জন্য এতটা ব্যস্ত হতে দেখে অভ্র মনে মনে কিছুটা প্রশান্তি অনুভব করল। কিছু হয়নি। হাতে একটু ব্যথা লেগেছিল। তুই ব্যস্ত হোস না। ছুটি করে বসো। অভ্রের কথা শুনে আরশি কিছুটা শান্ত হলো। আমি সত্যিই বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। আপনার অনেক ব্যথা লাগছে, তাই না অভ্র ভাই? উহুম। আমি আর এরপর থেকে আপনাকে কোনোদিন মিথ্যে কথা বলবো না। আরশির চোখে মুখে স্পষ্ট অপরাধবোধ। না বললেই ভালো। না হলে পরের বার এবারের থেকেও বেশি মার খাবি। এটা বলেই অভ্র কিছুটা হাসল।
অভ্রকে হাসতে দেখে আরশি একদৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। এর আগে সে কোনোদিন এভাবে প্রাণবন্তভাবে অভ্রকে হাসতে দেখেনি। আরশিকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অভ্র জিজ্ঞেস করল, এভাবে কি দেখছিস? আপনার হাসি খুব সুন্দর অভ্র ভাই। আপনি সবসময় হাসেন না কেন? সবসময় হাসতে থাকলে তো মানুষ আমাকে পাগল বলবে। আরশি অভ্রের কথার উত্তরে কিছু বলবে তার আগেই কেবিনের ভিতরে ডক্টর প্রবেশ করলেন। ডাক্তার আসতেই আরশি চুপচাপ আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল। অভ্র আরশির যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু অজানা ভাবনা মাথায় আসতেই তার মুখে এক প্রশান্তির হাসি লেপ্টে গেল। আসলে সেদিন ভুলবশত আপনার বান্ধবীকে আমি ওই গিফটটা দিয়েছিলাম। আনা সাদের কথা শুনে কিছুটা অবাক হয়ে বলল, মানে মানে ওই দিন ওই গিফটটা অন্য কাউকে দেওয়ার কথা ছিল। আমি ভুলবশত আপনার বান্ধবীকে দিয়ে দিয়েছিলাম। আনা এবার সাদের পুরো কথাটা বুঝতে পেরে তেতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, মানেটা কি? আপনার জন্য কত ঝামেলা হয়ে গেল আমাদের জীবনে। আর আপনি এখন বলছেন আপনি ভুল করে আমার বান্ধবীকে গিফটটা দিয়েছিলেন। গিফট দেওয়ার সময় আপনার চোখ দুটো কি আপনার পিছনে লাগিয়ে রেখেছিলেন? এই দেখুন, ভালো করে কথা বলুন। বলছি তো ভুল হয়ে গেছে। মানুষ মাত্রই ভুল। আপনার নিজেকে মানুষ মনে হয় কেন? আপনার মনে হয় না? না, আমার আপনাকে একদমই মানুষ মনে হয় না। আপনাকে দেখতে অনেকটা লেজ ছাড়া বাদরের মতো। সেইম টু সেইম। আপনি আমাকে অপমান করছেন কিন্তু। করছি তো কি করবেন আপনি? দেখবেন কি করতে পারি। দেখান দেখি। আনা এটা বলার সাথে সাথেই সাদ আনার একেবারে কাছাকাছি চলে আসলো। সাদকে নিজের এতটা কাছাকাছি দেখে আনা শুকনো ঢোক গিলল। এক ধাক্কায় সাদকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে কাপা কাপা গলায় বলল, কি অবস্থা? বারবার এভাবে কাছে আসছেন কেন? দূরত্ব বজায় রেখে থাকুন। সাদ আনার কথা শুনে কিছুটা ভেঙে বলল, দূরত্ব বজায় রেখে থাকুন? বাদর কোথাকার! বাদরুনি কোথাকার! একদম চুপ। আমাকে কপি করবেন না। আমার আপনাকে কপি করতে বয়ে গেছে। ধুর, আমি আর এখানে থাকবই না। ধরে রেখেছে কে? আনা সাদের কথা শুনে আর কোন কথা না বাড়িয়ে ফুসফুস করে সেখানে থেকে চলে গেল। আনা চলে যেতেই সাদ হাঁপ ছেড়ে বাঁচল। আরশ অভ্রের কেবিনের ভেতরে বসে নিজের ফোনে অফিসের কিছু কাজ করছে। সকালে হসপিটালে আসার পথেই সে অফিস থেকে একদিনের জন্য ছুটি নিয়েছে। আরশি একটু আগেই তাসলিমা বেগম আর আজিজ শিকদারের সাথে বাড়িতে চলে গেছে। যদিও সে বারবার এখানে থাকার জন্য বায়না করছিল, কিন্তু শেষমেশ আজিজ শিকদারের জোরাজোরিতে তাকে চলে যেতে হয়েছে। আরশ আচোখে অভ্রের দিকে তাকাতেই দেখতে পেল অভ্র চোখ পিট পিট করে মিলছে। মানে তার ঘুম ভেঙে গেছে। অভ্রের ঘুম ভাঙতে দেখে আরশ নিজের ফোন পকেট রেখে অভ্রের পাশে গিয়ে বসল। কেমন লাগছে শরীর? অভ্র ঘুম জড়ানো কণ্ঠে বলল, একদম বিন্দাস। মজা করিস না। সত্যি করে বল, তোর শরীর কেমন আছে? হাতে পায়ে বেশি ব্যথা করছে? তুই একটু আর কি। আচ্ছা, কি করে এমন হলো বলতো? অ্যাক্সিডেন্টটা হলো কি করে? তুই তো খুশি মনেই আমার সামনে থেকে এলি। তবে অভ্র শোয়া থেকে উঠে বসার চেষ্টা করল, কিন্তু এক হাতে ব্যথা থাকার কারণে নিজে নিজে উঠে বসতে পারল না। আরশ অভ্রকে ধরে বিছানার সাথে হেলান দিয়ে বসালো। জানি না ভাই, কি থেকে যে কি হলে গেল, কিছুই বুঝলাম না। আরশ সন্দিহান হয়ে প্রশ্ন করল, মানে মানে আমি যখন বাইক চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন ঠিক অপর দিক থেকেও একটা বাইক আসছিল। আমি বাইকটাকে ক্রস করে যেতে নিচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই কি বাইকে থাকা লোকটা আমাকে ধাক্কা দিল। মানে কেন? আমিও তো ওটাই বুঝছি না। আমি তাল সামলাতে না পেরে তখন বাইক নিয়ে রাস্তায় পড়ে যাই। আমি সাহায্যের জন্য ডেকেছিলাম লোকটাকে, কিন্তু ওই বাইকারটা একবারের জন্য পিছু ফিরে দেখে সেখানে থেকে চলে গেল। মুহূর্তের জন্য ও থামল না। আমার মনে হয় ছেলেটা ভয় পেয়েছিল। ভেবেছিল যদি ওখানে থামে তাহলে হয়তোবা পুলিশের ঝামেলায় ফেঁসে যাবে। আমার সেটা মনে হয় না, বুঝলি রে আরশ। কেন? অ্যাক্সিডেন্ট সম্পূর্ণই ইচ্ছাকৃত ছিল। ভুলবশত হলে তোর কথা মানা যেত, কিন্তু কিন্তু তোর সাথে এমনটা করবে কে? জানি না, কিন্তু ছেলেটার চোখ দুটো ভীষণ চেনা লাগলো। মনে হলো আগে কোথাও দেখেছি। আরশ অভ্রের কাঁধে হাত রেখে বলল, থাক, এত ভাবিস না। যা হবার হয়ে গেছে। এবার বল আরশির সাথে ঝামেলা কি মিটেছে? অভ্র আরশের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। সাথে সাথে আরশের চোখে মুখেও হাসি ফুটে উঠল। বাহ বাহ, কাজ তাহলে সেরে ফেলেছিস। তা বিয়ের দাওয়াত কবে পাচ্ছি? আরে না, ওসব না। তাহলে আমি ওকে এখনো তেমন কিছুই বলিনি। শুধু কালকের ঝামেলাটা কিছুটা মিটমাট করেছি। ওহ, আমি ভাবলাম শীঘ্রই কোনো বিয়ের দাওয়াত পাবো। যাই হোক, সে আশায় তো পানি ঢেলেই দিলি। তুই বিয়ে কর।
নিজের ছোট বোনের বিয়ে না দিয়ে নিজের বিয়ের কথা ভাবি কি করে বল? তা ঠিক। হু। এখন বল, কবে বলছিস আশিকে সবটা? কবে জানাচ্ছিস নিজের মনের কথা? প্রেমের প্রস্তাবটা কবে যাচ্ছে তার কাছে? পরীক্ষাটা দিক, তারপর না হয় একেবারে বিয়ের প্রস্তাব দিব। এখন এগুলোতে মন দিলে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। আমি চাই না আমার কারণে ওর ভবিষ্যতের কোনো ক্ষতি হোক। তুই থাকতে ওর আর ওর ভবিষ্যতের কখনো কোনো ক্ষতি হবে না, এটা আমি জানি। ও তোর কাছেই সব থেকে বেশি সুখী থাকবে। ইস, আমার বোনের জন্য যদি তোর মতো কাউকে পেতাম, তাহলে তার হাতে নিজের বোনকে তুলে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হতে পারতাম। উহু, অভ্র একজনই, তার মতো আর কেউ হতে পারবে না। সে এক পিসি, আর সেটাও তার ফুলের জন্য বরাদ্দ। সো আমার মতো কাউকে আনার জন্য পাওয়া ইম্পসিবল। এটা বলেই অভ্র হাসতে লাগলো। আরশও অভ্রের কথা শুনে হাসতে লাগলো। দুজনের হাসিতে এতক্ষণের নিস্তব্ধ কেবিনের প্রতিটা কোণা যেন প্রাণবন্ত হয়ে উঠল। সাদ হন্তদন্ত হয়ে আদ্রের কেবিনে ঢুকল। আদ্র ল্যাপটপে কিছু একটা করছিল। সাদকে দেখেই ল্যাপটপটা বন্ধ করে সে পাশে রাখল। কি হয়েছে ভাই? তোমাকে এতবার ফোন করলাম, বন্ধ বলছে কেন? তোমার ফোন কোথায়? আদ্র শান্ত কণ্ঠে বলল, ভেঙে গেছে। ও আচ্ছা। আর আমি ভাবলাম কি নাকি। তা এতবার ফোন করছিলি কেন? ইম্পর্ট্যান্ট কিছু? সাদ চেয়ার টেনে বসতে বসতে বলল, ইম্পর্ট্যান্ট মানে? অনেক অনেক ইম্পর্ট্যান্ট কথা ছিল তোমার সাথে। তা বল। আরে ওই যে আছে না, সারাদিন ভাবির সাথে লেজের মতো ঝুলে থাকে। আনা। হ্যাঁ, ওই জগরুটে মেয়েটা। আজকে তো আমাকে ধরেই ফেলেছিল। কোনোমতে ভুলভাল বুঝে তারপর এলাম। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। তোর এক্সের থেকেও সাংঘাতিক। মজা করো না তো ভাই। আমার এক্সকে টানবে না। তোমার জন্য কাজ করতে গিয়েই তো আজকে এত কিছু। কতগুলো মিথ্যে বলতে হলো। তুমি তো ভাবিকে ওই গিফটটা পরেও দিতে পারতে। ভাবির বাড়িতে বোধহয় গিফটটা নিয়ে ঝামেলা হয়েছে। জানি আমি সবটা। তুমি কিভাবে জানলে? আদ্র সাদের কথা শুনে তার দিকে তাকালো। আদ্রের তাকানো দেখে সাদ কিছুটা চুপসে গেল। না মানে তুমি জানতেই পারো। আমি তো শুধু। আদ্র সাদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে কিছু একটা ভেবে বলল, তোর ফোনটা দে তো। কেন? দিতে বলছি তাই দে। সাদ কথা না বাড়িয়ে তার ফোনটা আদ্রের কাছে দিল। আদ্র সাদের ফোনটা নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করে তারপরে আবার ফোনটা ফেরত দিল। সাদ সরু চোখে আদ্রের দিকে তাকিয়ে বলল, কি করলে? কিছু সময় অপেক্ষা কর। বুঝতে পারবি। সাদ আদ্রের কথা কিছু বুঝতে না পারলেও চুপ করে থাকল। আদ্র বসা থেকে উঠে বলল, আমার একটা ক্লাস আছে এখন। তুই কেবিনেই থাক। আমি ক্লাস নিয়ে আসি। ঠিক আছে। আদ্র নিজের ল্যাপটপ নিয়ে কেবিন থেকে বেরোতে বেরোতে সাদকে উদ্দেশ্য করে বলল, আনা কিন্তু অনেক ভালো একটা মেয়ে। তুই চাইলে কিন্তু ওর প্রেমে পড়ে দেখতে পারিস। সাদ আদ্রের কথা শুনে চেতে উঠল। আমি দরকার হলে সারা জীবন অবিবাহিত থাকব, তবুও ওই মেয়ের প্রেমে পড়ব না। ঝগড়ুটে মেয়ে একটা। তুমি ক্লাস করাতে যাও তো। আমি না হয় আমার গার্লফ্রেন্ডের সাথে একটু টাইম স্পেন্ড করি। সাদের কথা শুনে আদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিন থেকে বেরোলো। কেবিন থেকে বেরোতেই সে কিছুটা বাঁকা হাসল। পিছন ফিরে সাদের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তোর জন্য যে পারফেক্ট, তোর ভাই তাকেই তোর জীবনে নিয়ে আসবে। এক আনি কষ্ট চলবে।